এবার আমাদের অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নিটারের ছাত্রছাত্রীবৃন্দ। আমাদের আজকের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর এএস মাকসুদ কামাল স্যারকে ফুল দিয়ে বরণ করবে নিটারের ছাত্রী সুকন্যা সাহা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী খোকন স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে নিটারের ছাত্রী নুসরাত জাহান মিম। বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন স্যারকে ফুল দিয়ে বরণ করছে নিটারের ছাত্রী জান্নাতুল মাওয়া। বিশেষ অতিথি মোহাম্মদ ফজলুল হক স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বুলবুল আহমেদ। বিশেষ অতিথি জনাব আব্দুল্লাহ আল মামুন স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নিটারের ছাত্র SHM সাদি। বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু স্যারকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের ছাত্র এহতেশামুল হক। মাননীয় সভাপতি অধ্যক্ষ মহোদয় ডক্টর মোহাম্মদ জুনায়েবুর রশিদ স্যারকে ফুল দেবে আমাদের ছাত্র ফয়সাল শেখ। এবারে আমাদের সম্মানিত রেজিস্ট্রার মহোদয় মোহাম্মদ আহমেদ ইকবাল রেজাকে মঞ্চে এসে তার স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। (2020-21) এবং 2021-22 শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও পিঠা উৎসব 2023 অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল, উপাচার্য শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আলী খোকন, প্রেসিডেন্ট BTMA ও চেয়ারম্যান গভর্নিং বডি নিটার। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন, NDC PSC চেয়ারম্যান BTMC। জনাব মোহাম্মদ ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট BTMA। জনাব আব্দুল্লাহ মামুন, ভাইস প্রেসিডেন্ট BTMA। অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু, ডিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুনায়েবুর রশিদ, অধ্যক্ষ নিটার। আরও উপস্থিত আছেন অত্র ইনস্টিটিউটের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ। আর উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, যাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় নবীন শিক্ষার্থী, আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত ভাগ্যবান মনে করছি তোমাদেরকে নিটারে স্বাগত জানাতে পেরে। তোমাদের শুভাগমনে আমি রেজিস্ট্রার হিসাবে সমগ্র নিটার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আমার প্রাণঢালা আন্তরিক অভিনন্দন। তোমাদের আরও অভিনন্দন জানাতে চাই এই জন্য যে নিটারের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে বেছে নেবার জন্য, যার রয়েছে একটি দীর্ঘ ইতিহাস। বস্ত্রশিল্পে প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে 1979 সালে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সেন্টার বা TIDCর মাধ্যমে নিটারের সূচনা হয়।
পরবর্তীতে 1996 সালে সরকারি উদ্যোগে বস্ত্রশিল্পের উন্নয়নে একটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ট্রেনিং রিসার্চ অ্যান্ড ডিজাইন যা নিট্রাড নামে আত্মপ্রকাশ করে। পরে বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 2009 থেকে দেশের প্রথম সরকারি বেসরকারি অংশীদারিত্বে শিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA-কে ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করা হয়। BTMA-এর ব্যবস্থাপনায় উচ্চশিক্ষার নিমিত্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয় প্রতিষ্ঠানটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরামর্শ অনুযায়ী প্রতিষ্ঠানটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ যা নিটার নামে পরিচিতি লাভ করে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে 4 বছর মেয়াদী BSc ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে এখানে। পাশাপাশি MSc ইন টেক্সটাইল এবং MBA ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ভ্যালু কোর্সটি চালু রয়েছে। প্রিয় নবীন শিক্ষার্থী, কেন নিটার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আলাদা? কারণ নিশ্চয় তোমাদের এখানে ভর্তি হওয়ার পিছনে নিশ্চয় তোমাদের আগ্রহ, তোমাদের একটা কারণ রয়েছে। কারণ এখানে রয়েছে তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার আধুনিক সমস্ত উপকরণ যা একজন যুগোপযোগী এবং যোগ্য ইঞ্জিনিয়ার হিসাবে গড়ে তোলার জন্য অনন্য সাধারণ। আর এখানে যে সমস্ত শিক্ষক মণ্ডলী পাঠদানে নিয়োজিত রয়েছেন তারা সকলেই অত্যন্ত আন্তরিক এবং তাদের রয়েছে যুগোপযোগী শিক্ষা যা তোমাদের একজন যোগ্য ইঞ্জিনিয়ার হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। শিক্ষা প্রদানের এই ধারাবাহিকতায় বজায় রাখা এবং আরও উন্নতির লক্ষ্যে আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের দূরদর্শিতা, ঐকান্তিক চেষ্টা এবং দিক নির্দেশনায় আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা ক্লাসরুমের সংখ্যা বৃদ্ধি, ক্লাসের রুমে পর্যাপ্ত পরিমাণে চেয়ার টেবিল সংযোজন, লাইব্রেরিতে প্রায় 1500 বই কিছুদিন আগে সংযোজন করা হয়েছে, বঙ্গবন্ধু কর্নার নির্মাণ করা হয়েছে, ছাত্রছাত্রীদের জন্য সার্বক্ষণিক বিশুদ্ধ পানির জন্য একাডেমিক ভবন এবং ছাত্র এবং ছাত্রী হোস্টেলে বিশুদ্ধকরণ মেশিন স্থাপন করা হয়েছে। আইটি খাতকেও আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি এবং এ লক্ষ্যে আমরা নতুন ওয়েবসাইট তৈরির প্রায় শেষ পর্যায়ে এসেছি। খুব শীঘ্রই এটি আমরা ওপেন করব, চালু করে দেব। আমরা ERP সিস্টেম চালু করতে যাচ্ছি যেখানে ছাত্র শিক্ষক সবাই অ্যাক্সেস করতে পারবে, অ্যাক্সেস থাকবে এবং লেটেস্ট আপডেটেড ইনফরমেশনগুলো পাবে। আমরা সম্পূর্ণ ক্যাম্পাসকে CCTVর আওতাভুক্ত এনেছি। ক্লাসরুম এবং ল্যাবে ব্যবহারের জন্য আমরা সাউন্ড সিস্টেম ইতিমধ্যে চালু করেছি এবং পর্যায়ক্রমে সবগুলো ক্লাসরুম আমাদের এভাবে প্ল্যান আমাদের আছে। ইন্টারনেট সম্পূর্ণ ক্যাম্পাসকে ইন্টারনেটের আওতায় আনার আমরা কাজ করে যাচ্ছি। অলরেডি আমরা বেশ কিছু ওয়াইফাই বা রাউটার আমরা সংযোজন করেছি। এভাবে আমরা আরও যেখানে আইটি ক্ষেত্রে আমাদের উন্নতি করার দরকার সেই ক্ষেত্রে আমরা সবসময় আমরা দিয়ে যাচ্ছি বা আমাদের সংযোজন করে যাচ্ছি। আমরা মনে করি যে এগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল, আর এর জন্য আমরা একটা মাস্টার প্ল্যান হাতে নিয়েছি যেখানে একটি পরিপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত অবকাঠামো এবং সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে। আর এই ক্ষেত্রে আমাদের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ সকল সদস্যের অত্যন্ত আন্তরিকতার সহিত বিবেচনা করছেন এবং অচিরেই এটি বাস্তবায়নের পথে যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ। প্রিয় নবীন শিক্ষার্থী, তোমাদের কলরবে শিক্ষা প্রতিষ্ঠান নবপ্রাণের জোয়ারে ভেসে যাক, এটাই আমাদের প্রত্যাশা। পরিশেষে তোমাদের সুস্থ ও কৃতিত্বপূর্ণ শিক্ষা জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।
এবার নবীনদের মধ্য থেকে মঞ্চে আসছে আমাদের ট্রিপলি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী সপ্তর্ষি সরকার, তার অনুভূতি প্রকাশ করবার জন্য। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, উষা কাহার আশিস বহি হলো আধার পার। শুভ সকাল। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয়, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অধ্যক্ষ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বসন্তের এই স্নিগ্ধ সকালে আজ আমরা সমবেত হয়েছি নতুন জীবন গঠনের প্রত্যাশায়। এই দিনটি আমাদের সকল নবীন ভাই ও বোনেদের কাছে অনেক বেশি প্রত্যাশিত ও মূল্যবান। একরাশ স্বপ্ন নিয়ে জীবনের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে আমরা ভর্তি হয়েছি এই প্রতিষ্ঠানে। আশা করছি উচ্চশিক্ষা জীবনের আসন্ন দিনগুলি আমরা সফলভাবে অতিবাহিত করতে পারব। লেখাপড়া সহ সকল পাঠ্যানুক্রমিক কার্যক্রমে আমরা ইনস্টিটিউটের সুনাম বয়ে আনতে পারব বলে আশা করছি। আমাদের বরণ করে নেওয়ার জন্য প্রতিষ্ঠানের এই আয়োজন সত্যিই আমাদের অনুপ্রাণিত করছে। আমাদের আগামী দিনগুলোতে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর কাছ থেকে এমন অনুপ্রেরণায় অভিষিক্ত হতে পারলে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করব। এখানের ক্যাম্পাস, মাঠ, ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরি সব কিছুই আজকে আমাদের কাছে অতি আপন মনে হচ্ছে। আমরা নবীন ছাত্রছাত্রীরা আজকের এই দিনে প্রতিজ্ঞা করছি এই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে আমরা সর্বাত্মক চেষ্টা করব। নবীনবরণের এই ক্ষণে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রিয় অগ্রজদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় বড় ভাই ও বোনেরা, আমরা যেন আপনাদের পদাঙ্ক অনুসরণ করে সার্থক মানুষ হয়ে গড়ে উঠতে পারি সেই আশীর্বাদ করবেন। সবশেষে আবার প্রিয় সহপাঠীদের উদ্দেশ্যে বলতে চাই, কেউ বা হব সেনানায়ক, গড়ব নতুন সৈন্যদল, শত্রুনের অস্ত্র ধরি নাই বা থাকুক অন্য বল, দেশ মাতাকে বুঝব মোরা, ব্যথির ব্যথা বুঝব গো, ধন্য হবে দেশের মাটি, ধন্য হবে অন্য জাল। ধন্যবাদ। ধন্যবাদ সপ্তর্ষি সরকার তোমাকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো নিটারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবম ব্যাচের ছাত্র তানভীর হোসেন সরকারকে নবীনদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। শীতের জরাজীর্ণতা কাটিয়ে পাপিয়া আর কোকিলের কুহুকুহু টানে যখন আমাদের মাঝে ঋতুরাজ বসন্তের আগমন, ঠিক এমনই একটি দিনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল স্যার, উপাচার্য শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী খোকন স্যার, প্রেসিডেন্ট বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন ও চেয়ারম্যান গভর্নিং বডি নিটার। তাছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন স্যার, NDC-PSC চেয়ারম্যান বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন। তাছাড়াও আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফজলুল হক স্যার, ভাইস প্রেসিডেন্ট BTMA, জনাব আবদুল্লাহ আল মামুন স্যার, ভাইস প্রেসিডেন্ট BTMEA। তাছাড়াও আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু স্যার, ডিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাছাড়াও আমাদের আজকের এই পুরো প্রোগ্রামটি সভাপতিত্ব করিবেন আমাদের সকলের প্রিয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ জোনায়েবুর রশিদ স্যার, অধ্যক্ষ নিটার।
এবং আমার সামনে উপস্থিত শিক্ষক মণ্ডলী, স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার সহপাঠী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিকবৃন্দ এবং অভিভাবক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। নিটারের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে নবীনদেরকে আমরা আন্তরিকভাবে বরণ করে নিচ্ছি। বাংলাদেশে টেক্সটাইল শিক্ষার সাথে যে নামটি ওতপ্রোতভাবে জড়িত সেটি হচ্ছে নিটার। 1979 সালে টেক্সটাইল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার TIDC নামে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা শুরু হয়, যা পূর্বে আমাদের রেজিস্ট্রার স্যার অলরেডি বলে গিয়েছেন। এবং 2009 সাল থেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যায়। পরবর্তীতে 2011 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে মাত্র 50 জন শিক্ষার্থী নিয়ে BSc ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের যাত্রা শুরু হয় আমাদের আজকের এই নিটারে। বর্তমানে BSc ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, BSc ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, BSc ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, BSc in Electrical and Electronics Engineering, BSc in Computer Science and Engineering এবং MSc in Textile Engineering ও MBA in Textile and Apparel ভ্যালু চেইনে মোট 2000-এরও অধিক শিক্ষার্থী অধ্যয়নরত অবস্থায় আছে। দেশ বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে সেরা গ্র্যাজুয়েটরাই আমাদের টিচার, যা আমরা একজন নিটারিয়ান হিসাবে খুবই গর্বের। নিটার শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, একটি গবেষণা প্রতিষ্ঠানও বটে। গবেষণার জন্য এবং ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনের জন্য আমাদের রয়েছে CRIR উইং। তাছাড়াও দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং শেড আমাদের নিটারেরই। প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য রয়েছে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট সমৃদ্ধ ল্যাবরেটরি, যা সারা বাংলাদেশের মধ্যে অনন্য। নিটারের আমাদের সিনিয়রগণের প্রাপ্তি যদি বলি, তাহলে এখানে কিছু জিনিস উল্লেখ করছি। ইন্ডিয়ার দিল্লিতে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়, সেখানে 22টি দেশের 90টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সেখানে নিটারের শ্রদ্ধেয় সিনিয়রগণ শুধু অংশগ্রহণ করেনি, বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার গৌরব অর্জন করে। নিটার স্বপ্ন দেখে শুধু বাংলাদেশকে নিয়ে নয়, নিটার স্বপ্ন দেখে একদিন নিটার যাবে নাসাতে। 2024 সালে উৎক্ষেপিত হবে নাসার গ্লি স্যাটেলাইট, আর সেই প্রজেক্টেও কাজ করছে নিটারের শিক্ষার্থী। তাছাড়াও ইন্ডিয়ার কেরালায় ইয়ং লিডার প্রোগ্রামেও চ্যাম্পিয়ন হয় নিটারের শিক্ষার্থীরা। বাংলাদেশের মধ্যে টেক্সটাইল শিক্ষার সর্ববৃহৎ শিক্ষার্থীদের নিয়ে প্ল্যাটফর্ম টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি এর প্রতিষ্ঠাতাও আমাদের নিটারের। তাছাড়াও BDRO, WRO, বেসিক স্টুডেন্ট ফোরাম এর সংগঠনের নেতৃত্বস্থানীয় পর্যায়ে রয়েছে আমাদের নিটারের শিক্ষার্থীরা। আমাদের বর্তমান প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ জোনায়েবুর রশিদ স্যার নিটারে আসার পর থেকে ইন্ডাস্ট্রির সাথে নিটারের সম্পর্কের এক অভূতপূর্ব পরিবর্তন পরিলক্ষিত হয়। তারই ধারাবাহিকতায় ইপোলিয়ন গ্রুপ এবং পূর্বাণী গ্রুপের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আশা করব ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এবং নিটারিয়ান হিসাবে আমাদের সাথে ইন্ডাস্ট্রির কোলাবোরেশন এবং লিঙ্ক আপ আরও বৃদ্ধি পাবে। পরিশেষে নতুনদের উদ্দেশ্যে বলবো, নিটারের এত ফ্যাসিলিটিস, সুনাম, সম্মান আপনাদেরকেই হাল ধরতে হবে। পড়াশোনায় মনোযোগী হতে হবে, আদর্শ মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। বাংলাদেশ তথা সমগ্র টেক্সটাইল সেক্টরে আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। সেই গুরুদায়িত্ব আপনাদের উপর অর্পণ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, প্রকৌশলবিদ্যার উৎকর্ষতার ধারাবাহিক এবং অনস্বীকার্য প্রমাণ রেখে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ নিটার এগিয়ে চলেছে তার নিজস্ব অদম্য দুর্বার গতিতে। এই দুর্জয় গতিরই স্বাক্ষর আজকের এই প্রাঞ্জল নবীনবরণ অনুষ্ঠান এবং পিঠা উৎসব 2023। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম।
আজকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ এই প্রতিষ্ঠানের নবীনবরণ ও পিঠা উৎসব 2023-এর সম্মানিত প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় পুরো উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. মাকসুদ কামাল, অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী খোকন, প্রেসিডেন্ট বিটিএমএ এবং চেয়ারম্যান গভর্নিং বডি নিটা, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন, চেয়ারম্যান বিটিএমসি এবং সম্মানিত সদস্য গভর্নিং বডি নিটা, জনাব মোহাম্মদ ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট বিটিএমএ এবং সম্মানিত সদস্য গভর্নিং বডি নিটা, এবং জনাব আব্দুল্লাল মামুন, সম্মানিত ভাইস চেয়ারম্যান ও সদস্য গভর্নিং বডি বিটিএমএ, এবং আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুনাইবুর রশিদ ও নিটার এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল, সকলকে অভিনন্দন। এবং সে সাথে অভিনন্দন জানাচ্ছি আজকে যারা নবীন এই অনুষ্ঠানে, তাদেরকে স্বাগত জানাই। নবীনদের সাথে অনেক অভিভাবকবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এখানে অনেক শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত আছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। শুভ অপরাহ্ন। নিটার বাংলাদেশের একটি মাত্র প্রতিষ্ঠান আমি মনে করি, যে প্রতিষ্ঠান একাডেমি ইন্ডাস্ট্রি রিলেশনশিপে পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠান একটি মাত্র প্রতিষ্ঠান যারা সরাসরি ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছে। এই প্রতিষ্ঠান একটি মাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা শেষে তাৎক্ষণিকভাবে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছে। এই প্রতিষ্ঠান অত্যন্ত একটি গর্বিত প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশের অনেক মানুষই জানে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদেই আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এরকম একটি শিল্প নির্ভর প্রতিষ্ঠানকে আমরা পরিচালনা করার সুযোগ পেয়েছি। আজকের যারা নবীন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। তোমরা হয়তো আজকে নিটারে পড়ছো, তোমরা জানো না এই নিটারের সার্টিফিকেট দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যখন তোমাদের সার্টিফিকেট পাবা তখন কিন্তু এই প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে না, এখানে লেখা থাকবে তোমার নাম, তোমার রোল নাম্বার এবং তুমি যে বিষয়ে ডিগ্রি পেয়েছো সেই বিষয়টি, এবং সে সাথে লেখা থাকবে ইউনিভার্সিটি অফ ঢাকা। কত গর্বিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের তোমরা শিক্ষার্থী। তোমরা কি এটা উপলব্ধি করতে পারছো? হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তোমরা অনেক দূরে রয়েছো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের আনাচে কানাচে কিন্তু রয়ে গিয়েছে। কাজে এই শিক্ষা প্রতিষ্ঠানের মান, এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত বলে আমরা সকলে মনে করি। এবং তোমরা আজকে দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের যিনি ব্যক্তি অধ্যাপক ডক্টর এস.এম. মাকসুদ কামাল স্যার এখানে উপস্থিত। উনি ওই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়ে তোমাদেরকে প্রমাণ করতে চাচ্ছে যে তোমরা এই সুদূর সাভারে তোমরা একা না, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের পাশে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের পাশে থাকবে। তোমাদের কাছে শুধু আমাদের ছোট্ট একটু দাবি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশে না, বিশ্বের মধ্যে একটি কিন্তু অত্যন্ত দামি শিক্ষা প্রতিষ্ঠান। তোমরা জানো আলবার্ট আইনস্টাইনের নাম। এই আলবার্ট আইনস্টাইনের সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্যেন বোস থিওরি আবিষ্কার করেছিলেন, যার নাম হয়েছিল বোস আইনস্টাইন থিওরি। আমি জানি না বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক বা শিক্ষার্থী আইনস্টাইনের সাথে এরকম গবেষণা করে আইনস্টাইনের সাথে তার নাম সম্পৃক্ত করে এই বিশ্বে কোনো থিওরি আবিষ্কার করেছে কিনা। যাই হোক, তোমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানের তোমরা শিক্ষার্থী। তোমাদের কাছে আমরা মানসম্মত শিক্ষা দাবি করি
তোমরা পড়াশোনা করবা, কারণ তোমরা যখন মার্কেটে যাবা তখন কিন্তু তোমরা নিটারের নাম বহন করবা না, তখন তোমার সার্টিফিকেট নিটারের নাম নেই, সার্টিফিকেট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কাজে যারা তোমাদের পরীক্ষা নেবে, যারা তোমাদেরকে চাকরি দিবে, যারা তোমাদের কোয়ালিটি জাস্টিফাই করবে, তারা কিন্তু সকলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেখানে দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন প্রোডাক্ট প্রডিউস করছে মার্কেটের জন্য। সুতরাং আমি বলতে চাই যে তোমাদের লেখাপড়ার মান হতে হবে ভালো, তোমরা পড়াশোনা করবা। তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন ডিপার্টমেন্ট উন্মুক্ত রয়েছে, তোমরা যে কোনো সময় আসবা, তোমাদেরকে আমরা সেখানকার ল্যাবগুলোতে দেখানোর চেষ্টা করব এবং আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে তোমাদের এই ল্যাবে এসে কাজ করবে এবং আমরা দেখাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিটার একসাথে কাজে কাঁধ মিলে কাজ করছে, এই প্রতিষ্ঠানের মানকে সমুন্নত রাখার চেষ্টা করছে। আমি আজকের এই অনুষ্ঠানে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সামনে আমাদের অ্যাডমিশন টেস্ট রয়েছে, আবার নতুন আসবে। আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করি আজকে যারা নবীন এই অনুষ্ঠানে, তাদের সামনে আমি উপস্থিত হতে পেরে, কারণ তোমরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যে আমরা টেকনোলজির কথা বলছি, আজকে যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি, যে চতুর্থ শিল্প বিপ্লব প্রায় শেষ প্রান্তে এসে পঞ্চম শিল্প বিপ্লব আমাদের দোরগোড়ায় নক করছে, দরজা ধাক্কা দিচ্ছে, সেই শিল্প বিপ্লবকে যদি আমরা সার্থক করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর যদি স্মার্ট বাংলাদেশ আমরা সার্থক সফল করতে চাই, তাহলে তোমাদের মতো দক্ষ কারিগর আমাদেরকে দরকার এই দেশে অনেক বেশি পরিমাণে। এবং আমি চাই সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন নেতৃত্ব নেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এই নিটার সেখানে অংশগ্রহণ করবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ, সেটা আমরা সকলে মিলে আমরা তৈরি করব, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। গভীর সুরে গভীর কথা শুনিয়ে দিতে সাহস নাহি পাই, মনে মনে হাসবে কিনা বুঝবো কেমন করে, আপনি হেসে তাই শুনিয়ে দিয়ে যাই। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আব্দুল্লাহ আল মামুন স্যার, ভাইস প্রেসিডেন্ট বিটিএমএ কে। ফাগুনের এই আগুন লাগা দুপুরে শত সহস্র তরুণ তরুণীর স্মৃতি বিজড়িত বিমূর্ত এই দুপুরে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুনায়েদুর রশিদ, উপস্থিত আছেন প্রধান অতিথি আজকের অধ্যাপক ডক্টর এস.এ.এম. মাকসুদ কামাল, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন আমাদের টেক্সটাইল সেগমেন্টের দিকপাল ব্যক্তিত্ব, বিটিএমের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন। উপস্থিত আছেন চিরতরুণ একজন মানুষ, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হুসাইন। ওনার কাছ থেকে আমি প্রায় সময় ওনার ডায়েট প্ল্যান নেওয়ার চেষ্টা করি কীভাবে তো চিরতরুণ থাকা যায়। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট বিটিএমএ। উপস্থিত আছি আমি নিজে আব্দুল্লাহ আল মামুন। আমাকে পরিচয় করে দিলাম কারণ আমি অপেক্ষাকৃত নতুন, আপনাদের সাথে পরিচিত হতে এসেছি সেই জন্য। আর আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুনায়েদুর রশিদ স্যার। যখন আমার পাশে বসা ছিলেন তখন আমি বলছিলাম যে স্যার, আমার একটা ভালো হয়েছে যে আপনি আমার আগে বক্তব্য দিবেন, আপনার কাছ থেকে কিছু শিখে দেন আমি বক্তব্য কিছু দেওয়ার চেষ্টা করতে পারবো। ও দুঃখিত, আমি সরি, ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু, দুঃখিত আমি। তো যাই হোক, আসলে আমি এই প্রথাগত বক্তব্য দিতে পারি না, এটা একটা প্রবলেম। আর যেহেতু এখানে আমাদের প্রধান অতিথি স্যার রয়েছেন, সেহেতু একটা হাড় কাঁপাকাঁপি একটা ব্যাপার তো থাকেই। তো আর ইদানি একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা কি,
কয়েকটি পরিসংখ্যান আমাকে বিব্রত করেছে এই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। সেটি হচ্ছে যে পরিসংখ্যানে দেখা গিয়েছে যে আজকালকের তরুণরা নাকি 3 মিনিটের উপর ভিডিও দেখতে পারেন না, 5 মিনিটের উপর নাকি বক্তব্য শুনতে পারেন না। সো এটা একটা প্রবলেম। তাহলে কিভাবে, যদি উপসংহার মানে দুঃখিত যে ইন্ট্রোডাকশন দিতেই যদি আমার 3 মিনিট লেগে যায়, তাহলে তো এরপরে সবার ধৈর্যচ্যুতি ঘটবে। এইটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে রিসেন্ট সময় যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে এই চ্যাট জিপিটি যখন আবিষ্কৃত হলো, আমি তো মানে একদম বিব্রত, শঙ্কিত, মানে সমস্ত কিছু। কারণ তখন তো আমাদের আর বাংলা ভাষায় একটা কথা থাকে না যে বেলই থাকবে না। কারণ ছাত্রছাত্রীরা আজকে চ্যাট জিপিটি অ্যাপসে যে কোনো বিষয় যদি জানতে চায়, তাহলে শত সহস্র বছরের যে ভাবনা চিন্তা, সেগুলো তো চ্যাট জিপিটিতে তারা পেয়ে যাবে। সুতরাং আসলে আমি খুঁজে পাই না আমি আসলে কি বলবো। তবে একটা কিছু তো বলতেই হবে, তাই না? এরকম সুন্দর একটি অনুষ্ঠানে তো আর ফাঁকা দিয়ে যাওয়া যায় না। তো সেই জন্য স্যারের কাছ থেকে ধার করছিলাম আরেকটি বিষয়, যেটি আমরা সমসাময়িক সময়ে আমরা শিখতে পেরেছি, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, সেই বিষয়টি আপনাদের মনে একবার ডাক দিয়ে যেতে চাই। সেটি হচ্ছে স্যার বলছিলেন যে স্মার্ট বাংলাদেশ গড়ার একটি প্রত্যয়ের কথা। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার কিন্তু একটি ডাক দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমার মতন লেমেন মানুষ বলে উঠবে যে স্মার্ট মানে কি। তা আমি এখন এখানে বসে বসে গুগল করছিলাম যে স্মার্ট মানে কি। তো গুগল বলছিল স্মার্ট মানে হচ্ছে তীক্ষ্ণ, বুদ্ধিমান, করিতকর্মা। তো কোনো অনুবাদই আমার আসলে ঠিক যাচ্ছিল না। দেন নিচের দিকে স্ক্রল করে আমি একটা মানে তাদের ট্রান্সলেশন খুঁজে পেয়েছি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। সেটি হচ্ছে টন টন করা। আপনারা বুঝতে পেরেছেন, স্মার্ট মানে হচ্ছে টন টন করা। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। কারণ হচ্ছে টন টন করা মানে কি? টন টন করা মানে হচ্ছে সব সময়ের জন্য রেডি থাকা। আপনাকে যদি একটু টোকা দেওয়া হয়, তাহলে টন টন করে যেন আপনি বাঁচতে পারেন। সো আমি এটাকে যদি আমার মতো করে ট্রান্সলেট করি, তাহলে কি দাঁড়াবে? তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে যে আমাদেরকে প্রাসঙ্গিক থাকতে হবে, সব সময় প্রাসঙ্গিক থাকতে হবে। শুধুমাত্র স্কুলে কলেজে আমার একাডেমিতে যদি আমি শুধু ফার্স্ট হই তাইলে হবে না, আমাকে প্রাসঙ্গিক থাকতে হবে। আমাকে ব্যক্তিত্বের উৎকর্ষতায় পরিপূর্ণ হতে হবে। আমার ফ্রেন্ড যেন আমার নাম ধরে পরিচয় করিয়ে দিতে চায় যে হি ইজ মাই ফ্রেন্ড। তার বাসায় কোনো একটা অনুষ্ঠান হলে যেন সে সর্বপ্রথম আমাকে দাওয়াত করে, সেই জিনিসটি হতে হবে। আজকে এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন, কতজনের ফেসবুক আইডি আছে? আমি জানি এর থেকে বেশি মানুষের আছে। মাত্র অল্প কিছু বন্ধুরা স্বীকার করেছেন আপনাদের ফেসবুক আইডি আছে। ইটস ওকে, ফেসবুক আইডি থাকা কোনো খারাপ কিছু নয়। বাট আজকের সময়ের স্মার্টনেস হচ্ছে, যেহেতু আপনারা প্রফেশনাল লাইফের দিকে যাচ্ছেন, সেই জন্য রেদার দেন ফেসবুক ইউ হ্যাভ টু হ্যাভ ইউর লিঙ্কডইন আইডি। এটাই হচ্ছে স্মার্টনেসের ট্রান্সফরমেশন। আশা করছি আপনারা আগামী দিনে আপনাদেরকে এরকম টন টন স্মার্ট বানিয়ে তুলবেন। আর এই কামনা করে বিদায় নিচ্ছি। আর আমাদের এখানে যারা গুরুজন ব্যক্তিত্ব রয়েছেন, তারা নিশ্চয়ই আপনাদেরকে আগামী দিনের ভবিষ্যতের পথ চলা সংক্রান্ত দিক নির্দেশনা দিবেন। আশা করছি সেগুলো আপনারা মেনে চলবেন। আপনাদের সাথে আবার দেখা হবে। আর আমি লোভ সামলাতে পারছি না, সেটি হচ্ছে আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে আপনাদেরকে সাথে নিয়ে একটা জিনিসের অনুরোধ করতে চাই, যে আমার এই পিঠা উৎসব দেখে অনেক ক্ষুধা পেয়েছে। সুতরাং যত দ্রুত এই বক্তব্য সেশনটা শেষ হয়, আমি সবগুলো পিঠা দোকান থেকে ফ্রিতে পিঠা খেতে চাই। আপনাদের সেই ফ্রিতে পিঠা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সময়ের বিবর্তনে পুরনোদের ছেড়ে দিতে হয় নতুনদের জায়গা। নতুনরা পুরনোদের অভিজ্ঞতাকে পাথেয় করে জীবনে চলার পথকে আরও মসৃণ করে, আরও গতিময় করে। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ফজলুল হক স্যারকে, অনারেবল ভাইস প্রেসিডেন্ট বিটিএমএ।
জি, আসসালামু আলাইকুম। আসলে এর আগেও আমার একবার আজকে থেকে 6 বছর আগে একটা নবীনবরণ এই নিটারে আসার সৌভাগ্য হয়েছিল। আমরা ঠিক শুরু করছিলাম কিন্তু শেষ করতে পারিনি, এর মধ্যে ঝড় আরম্ভ হয়ে গেল। গত রাত্র আমার মনে হচ্ছিল গত রাত্রে ঢাকা সামান্য বৃষ্টি এবং ঝড় পড়লো, আবার ভাবলাম কিনা নিটারে গিয়ে কি ওইটাই শেষ হবে কিনা। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনেক বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, কিন্তু উনি শুরু করার আগেই সব উড়ে গিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। যাই হোক, আজকে আকাশের দিক তাকায় মনে হচ্ছে ওইরকম কিছু হচ্ছে না, কিন্তু একটু বেদনা আমার, এখনো অনেক চেয়ার পিছনে খালি আছে, যেটা আমি বিগত দিনগুলোর অনুষ্ঠান দেখে মনে করতে পারি নাই যে চেয়ার ফাঁকা থাকবে। এই নিটারে প্রায় 2400 ছাত্রছাত্রী আছেন। তাদের কি একবারও মনে হলো না যে নিটারের এত সুন্দর একটা অনুষ্ঠান, এবং আজকে যারা নাকি নিটারে আপনারা দাওয়াত করে আসছেন, তারা নিটারকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন, তাদের কথা শোনারও একটুকুও আপনাদের শখ হলো না? আর কিছু না হোক, এই কয়েকটা চেয়ার ভরলেও তো আমি খুশি হতাম যে আপনারা এটা করছেন। আমি যাই হোক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাকসুদ কামাল স্যার, ওনারা বড় শিক্ষাবিদ, ওনারা হচ্ছে শিক্ষার কারিগর। তো ওনাদের সামনে কিছু বলাটাও সত্যি সত্যি আমাদের ভয় লাগে। এবং আরও আছেন আমাদের বিটিএমির প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী খোকন। সে একজন নির্ভীক যোদ্ধা এই সেক্টরের জন্য। যখন নিটার প্রায় ডুবুডুবু অবস্থা, সে অবস্থায় সে যে কিভাবে হাল ধরল, আমি এবং আমার সাথে যারা ছিল তারাও হতবাক। কিছু অসাধু শিক্ষক এবং ছাত্রর জন্য এই নিটার বন্ধ হয়ে যাচ্ছিল। মোটামুটি আমরা সিদ্ধান্ত পৌঁছে গেছিলাম যে আমরা নিটার বন্ধ করব, কারণ আমরা বিটিএমিতে পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে আমরা নিটারটাকে দাঁড় করাইছি। কিন্তু কেন এর ভিতরে আন্দোলন থাকবে? কেন কিছু অসাধু শিক্ষকের প্ররোচনায় ছাত্ররা তাদের সাথে যোগ দিবে? এটা সত্যিই আমাদের জন্য খুব কষ্টকর ছিল। এবং আমার প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকনের সাথে ব্রিগেডিয়ার জাকির সাহেব অক্লান্ত পরিশ্রম করে এটাকে কিন্তু তারা বন্ধ করে নাই, বরঞ্চ তারা একজন সুযোগ্য প্রিন্সিপাল বাইর করছেন ঢাকা ভার্সিটি থেকে। আজকে থেকে 6 বছর আগেও আমি ভাইস প্রেসিডেন্ট এখানে ছিলাম, তখন মাত্র ছাত্র ছাত্রী ছিল 300-350। আজকে আপনারা এখানে নিয়ে আসছেন 2400। সত্যিকারের তো এটা অহংকারের জায়গা, এটা বড় অহংকারের জায়গা আপনাদের জন্য। আপনারা নিটার থেকে পাশ করতেছেন, আপনাদের সার্টিফিকেট দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একবার কি আপনারা কখনো চিন্তা করছেন যে আপনাদের কিরকম ছাত্র হওয়া উচিত? এবং আপনাদের যারা শিক্ষক আছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোনীতদের যে শিক্ষক, তাদের কিরকম আচরণ করা উচিত
অত্যন্ত দুঃখ লাগছে যে শিক্ষকরা সেই শিক্ষকের মনোভাব নিয়ে তারা কাজ করেন নাই ওই সময়। আমি বিশ্বাস করি আজকে আমাদের মোহাম্মদ আলী খোকন এই ব্যাপারে আপনাদেরকে অবহিত করবেন যে কি রকম অবস্থায় উনি এইটার হাল ধরেছিলেন, আজকে সেই ব্যাপারেও উনি বলবেন। যাই হোক, আমি একটা কথা বারবার একটা কথা বলি যে আপনারা যারা পাশ করেন, পাশ করার পরে আমরা খুঁজে পাই না আমাদের ইন্ডাস্ট্রিতে, আপনারা কোথায় যান? আমাদের কিন্তু উদ্দেশ্য ছিল এই নিটারটা টেক্সটাইল সেক্টরের ফ্যাক্টরিগুলোকে সাহায্য করবে এবং তাদেরও একটা সুযোগ থাকবে কর্মসংস্থানের। কেন আমরা পাই না নিটারের কোনো ছেলেপেলে? কেন আমরা পাই না টেক্সটাইলের ছেলেপেলে? আমি বুটেক্সের ইসেকেও ভাইস চ্যান্সেলরকেও বলছি, স্যার আপনারা কি পড়াচ্ছেন যারা নাকি টেক্সটাইলে যাচ্ছে না? তারা যাচ্ছে গার্মেন্টসে, তারা গার্মেন্টসের বাইং হাউসে যাবে, তারা মার্চেন্ডাইজার হবে, কিন্তু আমরা অসহায় যে আমরা কোনো গ্রাজুয়েট ছাত্রী পাচ্ছি না। আমি তাদেরকে বললাম, তখন সে আমাকে বলল যে দেখেন এখন আমাদের কারিকুলামগুলো হচ্ছে, এখন আমরা প্রথম থেকেই পড়াবো, যারা টেক্সটাইলে যারা স্পিনিংয়ে যাবে তাদের ওই সাবজেক্টগুলোই পড়াবো, যারা নাকি অন্য জায়গায় যাব সেটাই পড়াবো। এইটা উনি আমার কাছে বলাতে আমার খুব ভালো লাগছে যে এত পরিশ্রম করার পরে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন আজকে আমরা টাকা পয়সা নিজেদের ব্যবসা রেখে আপনাদের এখানে সময় দিচ্ছি, আপনাদের সাথে আপনাদের পরামর্শ নিচ্ছি, কিন্তু দিনের শেষে আমাদের কাছে লোক পাচ্ছি না। আপনাদেরকে অনেক সুযোগ আছে। আমি বলবো যে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি আছে, আপনারা তাদেরকে নিয়ে যান, তাদেরকে ফ্যাক্টরি দেখান, তাদেরকে আপনার ফিজিক্যাল দিয়ে তাকে জ্ঞান বাড়ান। এটাই কিন্তু আমরা চাচ্ছি এবং এটা একটা বড় সুযোগ। সেই সুযোগও কিন্তু আমাদের খুব একটা প্রপোজাল যায় না আমাদের ফ্যাক্টরিগুলো ভিজিট করার জন্য। আমি বলবো আমার ব্যক্তিগত যে ফ্যাক্টরি আছে ইশরাক টেক্সটাইল, আপনারা কমপক্ষে পাঁচটা দল পাঠান, আমি সমস্ত ভারণ পোষণ সব কিছু আমি করব, তাদেরকে আপনারা জ্ঞান দান করেন এবং দেখেন কত সুন্দর একটা জায়গায় তারা পড়ছে, তারা কিন্তু এখান থেকে বুঝতে পারে না। এবং আপনারা এখান নিয়ে আলোচনা করেন। লেখাপড়ার আগে কিন্তু এই জিনিসও চিন্তা করতে হবে, পাশ করে কোথায় গিয়ে আমরা চাকরিটা পাবো। এত মানে টেক্সটাইলে স্পিনিংয়ে বা আপনারা ফেব্রিক্স বুঝেন, ডাইং বুঝেন, এত সুযোগ যেটা আছে আর কোথাও কিন্তু এরকম পাশ করেই চাকরি হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমি প্রিন্সিপাল সাহেবকেও বলবো, অন্য ছাত্রদেরকেও বলবো, আপনারা তাদেরকে কিন্তু বুঝান যে তারা কোনটা নিয়ে লেখাপড়া করবে, কোথায় তাদের চাকরির সুযোগ আছে, এই জিনিসগুলো আপনারা করেন। দেখেন আমার প্রেসিডেন্ট সাহেবের অনেক স্বপ্ন এই নিটারকে অনেক আগায় নিয়ে যাবে। আজকেও আসার পরে বলতেছে আপনারা বসেন, নিটারকে আমরা কোথায় ক্যাম্পাস করব, কোথায় বিল্ডিং করব, এগুলো নিয়ে সে কাজ করতেছিল। যারা ডিজাইনার আর্কিটেক্ট তারা এসে আমাকে দেখাইলো কত সুন্দর স্বপ্ন। এটা তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান না, এটা আমার সেক্টরকে উন্নতি করার জন্য নিটার, কিন্তু সেটা হচ্ছে না, সেটা মাঝে মধ্যে বাধাগ্রস্ত হচ্ছে। আমি বিশ্বাস করি আর কোনো বাধাগ্রস্ত হবে না। নিটারের ছেলে আমরা কিন্তু অনেক সময় দু একজন ইন্টারভিউর জন্য গেলেও বলি ও নিটার থেকে, নিটার তো আন্দোলনের জায়গা না, এটা তো আন্দোলনের জায়গা হইতে পারে না, এটা তো লেখাপড়ার জায়গা। আপনারা ছাত্রছাত্রীদেরকে ওই মনোভাবে পৌঁছান যে এটা একটা লেখাপড়ার জায়গা। যাই হোক, আমার অনেক কথা ছিল, কিন্তু আমি আর ওইভাবে লম্বাতে যাব না। আজকে আমাদের প্রধান অতিথি এবং আমাদের বিটিএমির প্রেসিডেন্ট সাহেব, উনি আপনাদেরকে আজকে সামনে পেয়ে হয়তো আমি বিশ্বাস করি অনেক কথা বলবেন। আপনাদেরও কিছু থাকলে আপনারাও তাকে বলতে পারেন। উনি একজন খোলামেলা লোক, উনি একটা ব্যবসায়ী, কিন্তু উনি খোলামেলা, উনি সবার কথা শুনে।
এটা হচ্ছে আমরা যারা নাকি তার সাথে কাজ করি আমরা কিন্তু খুব আনন্দ ভোগ করি। উনি কিন্তু সবাইয়ের কথা শুনে উনি একটা উপদেশ দেয়, আমরা দেখি যে না, ওনার উপদেশ, ওনার পথ চলার যে পদ্ধতি, ওনার যে ভবিষ্যতের যে বাণী, সত্যিকার অর্থেই আমাদের অনেক সময় মুগ্ধ করে। তো আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের এই অনুষ্ঠান সুন্দরভাবে চলুক, আর যেন ঝড় বৃষ্টি যেন আর শেষ মুহূর্তে না আসে। আমাদের প্রধান অতিথি হিসাবে অতিথিদেরকে কথা শুনবো। আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফেজ। নতুন পথের নতুন যাত্রা হোক শুভ, হোক পবিত্র। অতীতের সব পঙ্কিলতা ধুয়ে মুছে যাক সত্যের আলোক ছটায়। নবীনবরণ উৎসবের এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সবিনয়ে আমন্ত্রণ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শঙ্কিত, বিচলিত এবং খুব ভয়ার্থ। আমার বামে যারা আছেন প্রসিদ্ধ শিক্ষক, বাংলাদেশের বিভিন্ন বিজনেস সেক্টরের নীতি নির্ধারকদের মধ্যে অন্যতম। আমি উর্দি পড়া লোক, আমার কাছে বারুদের গন্ধটাই কিন্তু বেশি শ্রেয়, আমরা বকুলের গন্ধ পাই না। তবু আমরা মানুষ। নবীনবরণ অনুষ্ঠান আমি প্রায় 4 দশক পরে, আমি বিশ্ববিদ্যালয় ছেড়েছি 1986 সনে, তো প্রায় 4 দশক পরে এই ধরনের একটা অনুষ্ঠান আমার আসা। তো যখন প্রিন্সিপাল মহোদয় বললেন আমাকে আসতে হবে, আমি লোভ সামলাতে পারিনি, কারণ নিজেকে নবীন ভাবতে, তরুণ ভাবতে আমি খুব পছন্দ করি। কারণ বয়সটা কিন্তু শরীরে না, বয়সটা মনে। যেমনটা মামুন ভাই বললেন যে তরুণ হওয়ার কিছু টেডবেটস, তো সেটা আমি মনে করি যে আসলে তরুণটা, যেটা আমি বললাম, এটা বয়সের ফ্রেমে এটাকে বাঁধা যাবে না। যাই হোক, আমি খুবই সম্মানিত বোধ করছি আজকে এই অনুষ্ঠানে এসে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং আমার সামনে যারা বসে আছেন, শিক্ষক, কর্মকর্তা এবং আমাদের নবীন ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমরা যখন কলেজে পড়ি, আমাদের খুব প্রসিদ্ধ একজন শিক্ষক ছিলেন, এখনও আছেন স্যার, আব্দুল আবু সাইদ স্যার। তো আমরা অন্য সেকশন থেকে ওনার ক্লাস করার জন্য প্রায় আমরা আমাদের ক্লাস ফাঁকি দিতাম। তো স্যারের একটা কথা খুব প্রচলিত আছে, আলোকিত মানুষ চাই। এই শব্দটা একটা বাজওয়ার্ড বা খুব বিখ্যাত একটা শব্দ হয়েছে। স্যারের যেটা বিশ্ব সাহিত্য কেন্দ্র যেটা আছে, সেখান থেকেই এই শব্দটার উৎপত্তি। তো আমি মনে করি আলোকিত মানুষ হওয়ার জন্য এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ছাত্র জীবন। আমরা যখন পরিণত বয়সে চলে যাই, তখন কিন্তু আর পরিবর্তনের কোনো স্কোপ থাকে না। তো যখন শিক্ষা জীবনে আমরা থাকি, এটাই কিন্তু আসলে আমাদের ফাউন্ডেশনটাকে শক্ত করে। আপনারা লক্ষ্য করবেন যে বন্ধু যে আমরা করি, সেটা কিন্তু বয়স হলে করা যায় না। পেশাগত জীবনে হয়তো পেশাগত কারণে আমাদের বিভিন্ন সার্কেল হয়, বাট বন্ধুর যে ভিত্তিটা, সেটা কিন্তু এই ছাত্র জীবনেই রচিত হয়। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে ছাত্র জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মিস করি, আমরা মাঝে মাঝে আমার মনে হয় যে আমি যদি আবার ছাত্র হতে পারতাম, আমি ক্যাম্পাসে বিচরণ করতে পারতাম। তো সেটা তো সম্ভব না। আজকে এখানে এসে আমি খুব আন্দোলিত, এবং আমার কাছে মনে হয় যে আমি সেই যেটা বললাম 4 দশক আগে আমার পরিচিত ক্যাম্পাস বা আমার যে ভালোবাসার জায়গাটায় আমি চলে এসেছি। তো যাই হোক, এই জন্য আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমাদের প্রিন্সিপাল মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আর যেমনটি আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেলেন, আমি একটু হাইলাইট করব দু একটা বিষয়। আমি একজন সরকারি কর্মকর্তা, শিক্ষার সঙ্গে আমার খুব সম্পৃক্ততা নেই, কিন্তু আমার পদাধিকার বলে আমি যদি টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান,
আমি পদাধিকার বলে এটার গভর্নিং বডির একজন মেম্বার, তো সেই পদাধিকার বলে আমার কার্যবলের মধ্যে আমি সম্পৃক্ত হয়েছি। গত প্রায় 2.5 বছর আমি কাজ করছি। আমি আপনাদের এটুকু বলতে পারি যে এটার অনেক সম্ভাবনা আছে, যেমনটা আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেলেন, মাঝখানে কিছু ঘটনা আমাদেরকে বিভ্রান্ত করেছে। আমরা আশা করব, আমি এগুলো পুনরাবৃত্তি করব না, আমি আশা করব এগুলো যেন আর আমাদের এই ক্যাম্পাসে না ঘটে। বর্তমান যেভাবে চলছে আমরা খুবই আশাবাদী যে এটাকে ব্র্যান্ডিং করলে এবং এখানকার ছাত্ররা যদি সুশিক্ষা পায় এবং আমাদের শিক্ষকরা তাদের যদি সময়মতো গাইড করে, তাহলে অবশ্যই নিটার আমরা যেটা বলি স্টেট অফ দ্য আর্ট কোনো এক সময় হবে। এই নিটারকে এই পর্যায়ে আনার পেছনে আমি বলবো মেইন আর্কিটেক্ট যিনি বসে আছেন, আমাদের অন্যতম প্রধান অতিথির পাশে যিনি বসে আছেন বিশেষ অতিথি, আমাদের ব্যাকগ্রাউন্ড টেক্সটাইল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান। আমি ওনার সব সামনে এই প্রশংসা করবো না, শুধু একটা কথাই বলবো, উনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ওনার ব্যক্তিগত শ্রম, মেধা এবং সময় দিয়ে এটাকে কিন্তু এই পর্যায়ে নিয়ে এসছেন। আমরা ওনাকে সাপোর্ট করছি। তো আমি আশা করব এই প্রতিষ্ঠান যেভাবে চলছে, আমরা অনেক চড়াই পার হয়ে আমরা এই প্রতিষ্ঠানের জন্য একজন ভালো যে অভিভাবক আপনাদের প্রিন্সিপাল আছেন ওনাকে পেয়েছি এবং গত 6 মাস ওনার সঙ্গে কাজ করলাম। অত্যন্ত গঠনশীল ব্যক্তি, বস্তুনিষ্ঠভাবে চিন্তা করেন এবং শিক্ষাবিদ। এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ। আমরা আশা করব আমাদের শিক্ষকবৃন্দ যারা আছেন, ছাত্ররা আছেন, ওনার সেই এক্সপার্টিজ বা ওনার যেই মেধা সেটাকে আপনারা কাজে লাগাবেন। যাই হোক, আমার বক্তব্য এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, আমরা আমাদের প্রধান অতিথি বিষয়টি বক্তব্য শুনবো। আমি নবীনদের উদ্দেশ্যে বলবো তোমাদেরকে সুস্বাগতম। তোমরা, আমি ব্যক্তি জীবনে একটা ফিলোসফি বিশ্বাস করি, বন্ধু, ভালো বন্ধু বানাও। ইংরেজিতে একটা কথা আছে যে টেল মি ইউর ফ্রেন্ডস, আই উইল টেল ইউ হোয়াট ইউ ওয়ান্ট। আমি তোর বন্ধুকে দেখে আমি তোমাকে বিবেচনা করবো, তোমাকে বিচার করব। সুতরাং এই শিক্ষা জীবনে যাদের সঙ্গে উঠবে, বসবে, মিশবে, সে বন্ধুগুলো যেন ভালো হয়। তোমরা ঠিকমতো পড়াশোনা করো এবং শিক্ষকদের যে নির্দেশনা বা গাইডলাইন সেটা শুনবে। আমরা ইন্ডিয়াকে অনেক উপরে দেখতে চাই এবং আমি বিশ্বাস করি এটার একদিন আমাদের একটা জাতীয় প্রতিষ্ঠানের মর্যাদায় এটা অধিষ্ঠিত হবে। আমি অনুষ্ঠানে আবারও আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের সফলতা কামনা করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিটার অনেক ভালো থাকুক, অনেক ভালো করুক, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ জাকির হোসেন স্যারকে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যাদের পিঠে স্টল আছে, আমরা পিঠে স্টলগুলো আগামী কিছুক্ষণের জন্য বন্ধ ঘোষণা করছি। আপনারা যারা পিঠে স্টলে আছেন তারা আমাদের সামনে রাখা যে চেয়ারগুলো আছে সেখানে এসে আসন গ্রহণ করবেন। পিঠে স্টলগুলো আগামী কিছুক্ষণের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে, সবাই আসবেন, শুধুমাত্র একজন করে থাকবেন, একজন বাদে বাকি সবাই আমাদের সামনে চেয়ারে এসে উপস্থিত হবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের মোহাম্মদ আলী খোকন স্যার, আমাদের আজকে বিশেষ অতিথি এবং প্রিন্সিপাল স্যার আজকে অনুষ্ঠানের সভাপতি বক্তব্য প্রদান করবেন এবং আমাদের কিছু দিক নির্দেশনা প্রদান করবেন। আমরা চাই আপনারা সবাই এই দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য আমাদের মঞ্চের সামনে যে চেয়ারগুলো সেই চেয়ারগুলোতে এসে বসবেন। ভলান্টিয়ারগণ আপনারা আপনার দায়িত্ব পালন করবেন এবং আপনারাও চেয়ারে বসবেন। সবাই, আমি চাই প্রত্যেক স্টুডেন্ট চেয়ারে বসবেন। এবার আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী খোকন স্যার, প্রেসিডেন্ট বিটিএমএ ও চেয়ারম্যান গভর্নিং বডি নিটার স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নবীনবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুনায়েদুর রশিদ, অধ্যক্ষ নিটার,
মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল, ভাইস চ্যান্সেলর শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি আমি, যার সাথে দীর্ঘ 2.5 বছর কাজ করছি এবং নিটাতে যাকে আমি সর্বসময় পাশে পেয়েছি, যে কোনো সমস্যায় সংকটে যাকে পেয়েছি, তিনি আমাদের ব্রিগেডিয়ার জনাব জাকির হোসেন, NDC PSC চেয়ারম্যান BTMC। আমাদের মঞ্চ বিশিষ্ট বিশেষ অতিথি BTM এর সম্মানিত সহসভাপতি জনাব ফজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান ইশরাক গ্রুপ। আমাদের মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি জনাব আব্দুল্লাহ মামুন, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ টেক্সটাইল অ্যাসোসিয়েশন, অত্যন্ত তরুণ উদ্যোক্তা এবং সুবক্তা, সুন্দর কথা বলেন। বিশেষ অতিথি আমাদের মঞ্চ বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক হাফিজ মোহাম্মদ বাবু, আমাদের গভর্নিং বডির সম্মানিত সদস্য, যাকে আমরা সবসময় সমস্যায় সমাধানে সবসময় পেয়েছি, পাশে এসেছি। উপস্থিত শিক্ষক, সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মচারী কর্মকর্তাবৃন্দ, নবীন ও প্রবীণ ছাত্রবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি শুধু যারা আজকে নবীন ছাত্র বসে আছেন এবং প্রবীণ যারা এখনো পাশ করে বার হন না, তাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো। আজকে আমরা যেই নিটাতে বসে আছি, সেই নিটা স্পেশালাইজ একটি কিন্তু ইনস্টিটিউট, যেটা হলো টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল নিয়ে, যেখানে পড়াশোনা হয়। আমরা অনেকেই জানি না যে আসলে অ্যাপারেলস, টেক্সটাইল পরে আগামী দিনের ভবিষ্যৎ কি, আমাদের অনেক ছাত্রের হয়তো চিন্তা হতে পারে। আমি তাদের উদ্দেশ্যে আজকে শুধু দুটি কথাই বলবো। বাংলাদেশে, সারা পৃথিবীর, আপনারা গুগলে গেলে দেখবেন 2023 সালে ওয়ার্ল্ড ক্লদিং অ্যান্ড অ্যাপারেলস মার্কেট গিয়ে দাঁড়াবে $1.7 ট্রিলিয়ন, যার ভিতরে 700+ হবে শুধু অ্যাপারেলস, রেডিমেড গার্মেন্টস, এবং তা বাংলাদেশ এই টোটাল $1.7 ট্রিলিয়ন মধ্যে আমাদের অংশীদার মাত্র 7%। এই সারা পৃথিবীর $1.7 ট্রিলিয়ন মার্কেটের 85% যা উৎপাদন করে এশিয়া, আর 15% সারা পৃথিবী করে। আমরা বলবো আপনাদের যারা এখানে পড়তে আছেন, তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, হতাশ হওয়ার কোনো কারণ নয়। আমাদের মার্কেটে আমরা যা শেয়ার চাবো তাই এই বিশ্ববাজার থেকে আমরা ছিনিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। শুধু তাই নয়, সারা বাংলাদেশের আমাদের যে 16 কোটি মানুষের বস্ত্রের যোগানদাতা আমাদের এই টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, এই মার্কেটটা কিন্তু ছোট নয়। এই মার্কেটটা 700 বিলিয়ন মিটার কাপড়, সেটা সরকারি জরিপ ট্যারিফ কমিশন কর্তৃক করা হয়েছে। যে জরিপে বলা হয়েছে একজন মহিলার বৎসরে কাপড় দরকার হয় 40 মিটার। সে যদি কেনার ক্ষমতা না থাকে, কেউ না কেউ তাকে দান করে। আর একজন পুরুষের বৎসরে কাপড়ের চাহিদা হলো 25 মিটার। সেই মোতাবেক, সমীক্ষা মোতাবেক, জোর মোতাবেক বাংলাদেশের বাজার হলো 700 বিলিয়ন। যদি 1 গজ কাপড়ের মূল্য 125 টাকা ধরা হয়, $1.25 ধরা হয় মিনিমাম দাম, আমরা ধরেছি। আসলে এত কম দামে কোনো কাপড় এখন আর নেই। তারপরে আমাদের বাজারটা $8.37 বিলিয়ন। তাহলে স্থানীয় বাজারটা আমাদের হলো প্রায় $9 বিলিয়ন। এই মার্কেটটার নির্মাতা কারিগর বসে আছে আমার সামনে। আগামী দিনে আপনারা গিয়ে এই কাপড় বানাবেন, এই টেকনোলজি। এবং বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের দ্বিতীয় এক্সপোর্ট দেশ, রপ্তানিকারক দেশ। গত বছর সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশ $44.64 বিলিয়ন তার রপ্তানি আয় করেছেন, যার ভিতর থেকে সুতা, কাপড়, রং, রসায়ন সহ আমরা স্থানীয়ভাবে সাপ্লাই হয়েছে $28 বিলিয়ন। বাংলাদেশের ওভেন মার্কেট এখনো 4 বিলিয়ন মিটার কাপড় উৎপাদন আমাদেরকে আমদানি করে আনতে হয় এক্সপোর্ট করার জন্য। এই বিশাল গ্যাপ এখনো বাংলাদেশে রয়ে গেছে। সুতরাং এই বাজার নিয়ে হতাশ হওয়ার কারণ নেই। আগামী দিনের ভবিষ্যতে এই অ্যাপারেলসের বাজার, আগামী দিনের ভবিষ্যৎ আমার সামনে বসা আছে যারা, এদেরই বাজার। আগামী দিনে বাংলাদেশ টেক্সটাইলকে বিশ্বের নেতৃত্ব দিবে। নিট সেক্টরকে যদি হিসাব করে দেখা যায়, নিট সেক্টর বাংলাদেশের পৃথিবীর বিশ্বের অন্যতম, আমি বলবো এশিয়াকে বিট করার মতো অবস্থান আমাদের ইনশাল্লাহ হয়ে গেছে। হোম টেক্সটাইলে আমাদের অবস্থান প্রায় দ্বিতীয় অবস্থানে আছি। ডেনিমে আমাদের অবস্থান বিশ্বের চায়নাকে ছাড়িয়ে বাংলাদেশ আজকে দ্বিতীয় অবস্থানে আমরা আছি। চতুর্থ বিপ্লবের যন্ত্রপাতি, বিপ্লবের যত মেশিনারিজ বাংলাদেশে ইতিমধ্যে পৌঁছেছেন। আপনারা যারা ইতিমধ্যে ডিটিজি
বাংলাদেশ টেক্সটাইল মিল কর্তৃক আয়োজিত এবছর ডিটিজিতে চতুর্থ বিপ্লবের শিল্প বিপ্লবের মেশিনারিজ কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে সংযোজিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এবং শিক্ষক বৃন্দগণ, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। 2004 সালে আমি বিটিএম এর বোর্ডের গভর্নিং বডির আমি যখন বিটিএম এর বোর্ডের ডাইরেক্টর ছিলাম, বিশ্বব্যাংক তখন এসে বলেছিলেন বাংলাদেশ তুলা উৎপন্ন করে দেশ নয়। সেদিন তুলা বলেছিল বাংলাদেশে টেক্সটাইল কখনো ফিজিবল হবে না। সেদিন আমরা বিশ্বব্যাংকের সামনে দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম যে পৃথিবীকে যারা টেক্সটাইলকে লিডিং করেছে, ইটালি, ফ্রান্স, জার্মানি, জাপান, ইউকে, জাপান, তাইওয়ান হইতে শুরু করে একমাত্র আমেরিকা ছাড়া পৃথিবীর যতগুলি দেশ টেক্সটাইলকে নেতৃত্ব দিচ্ছে কারো এক ছটাক তুলা উৎপন্ন করতো না। সুতরাং আমরা বিশ্বব্যাংকে সেদিন বলেছিলাম আপনাদের এই সমীক্ষা সঠিক নয়, তুলা উৎপন্ন করলেই সেই দেশ টেক্সটাইলকে নেতৃত্ব দেবে এই কথা সঠিক নয়। সেই বিশ্বের 2004 সালের বিশ্ববে সেই সময় আমাদের টেক্সটাইলে এক্সপোর্ট ছিল মাত্র 2 থেকে $2.5 বিলিয়ন। সে বিশ্বব্যাংকের সমীক্ষাকে প্রমাণ করে কার্ল মার্ক্সের দাসকে পিঠে যেমন কার্ল মার্ক্স বলেছিলেন যে সর্বপ্রথম কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব হবে ইংল্যান্ডে, এই তথ্যকে ভুল প্রমাণ করে 1917 সালে ভলশেভিকি বিপ্লবের মধ্যে রাশিয়াতে সর্বপ্রথম কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব হয়। 2004 সালের বিশ্বব্যাংকের সেই সমীক্ষাকে ভুল প্রমাণ করে বাংলাদেশ আজ $60 বিলিয়ন যাত্রা নিয়ে তার যাত্রা শুরু করছে টেক্সটাইলে। আগামী দিনের এই সমস্ত শিক্ষার্থী সেই নেতৃত্ব দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আপনারা এই সেক্টরকে নিয়ে কখনোই হতাশ হবেন না। আগামী দিনে টেক্সটাইল বাংলাদেশের বিশ্বের যেই 50টি যে লিড ফ্যাক্টরি আছে প্লাটিনাম, তার 80% ফ্যাক্টরি বাংলাদেশে ইনশাল্লাহ হয়ে গেছে। বাংলাদেশে লিড প্লাটিনাম ফ্যাক্টরি, টেক্সটাইল, এখন ম্যানমেড ফাইবারের বিভিন্ন প্রকার উপকরণ নিয়ে আমাদের আজকে যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ আগামী দিন শুধু টেক্সটাইল নয়, অ্যাপারেল সহ অন্যান্য সেক্টরের মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 30 আমরা 2007 সালে যে গ্র্যাজুয়েশন হতে যাচ্ছি, সে গ্র্যাজুয়েশনে আমরা কিন্তু নিজস্ব প্রোডাক্ট আর আমদানি কোনো কাপড় দিয়ে আমরা আর কিন্তু এক্সপোর্ট করতে পারবো না। সে 2060 সালে আমাদের এলডিজি গ্র্যাজুয়েশনের জন্য আমাদের পূর্ব শর্ত হলো ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিকে আমাদের শক্তিশালী করতে হবে। সেই ব্যাকওয়ার্ড লিঙ্কের ইন্ডাস্ট্রি কি? তুলা আমরা আনতে পারবো, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে প্রসেসিং ডাইং করে বিভিন্ন রকমের মাইক্রোফাইবার, মাল্টিফাইবার, মনোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট সহ শুরু করা বিভিন্ন উদ্ভিদ হতে তৈরি করা সেলুকাস থেকে তৈরি যেই ভিসকস এবং বিভিন্ন ফাইবার দিয়ে যে কাপড় তৈরি হবে, আগামী দিনে বিশ্বের ভ্যালুয়েশন প্রোডাক্ট করতে বাংলাদেশ যাচ্ছে। বাংলাদেশ তার ভিশনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশ উন্নয়নের আজকে মডেল রোল হিসেবে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে দক্ষিণবঙ্গ কুয়াকাটা গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখছিলাম যেভাবে স্ট্রাকচার হয়েছে। আমাদের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা আমাদের গভীর সমুদ্র বন্দর শুরু করে বাংলাদেশের যেভাবে এই সমুদ্র বন্দরগুলি হয়ে গেলে আমাদের রপ্তানির এবং আমদানির দ্বার আরো সুন্দরভাবে উন্মুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, দুপুর হয়ে গেছে, রৌদ্র অত্যন্ত আস্তে আস্তে প্রখর হয়ে আছে, গরম পড়ে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য মাকসুদ কামাল ভাইকে আমি ধন্যবাদ জানাই। আমার আমন্ত্রণে উনি এখানে এসেছেন, উনি আবার বারবার আসবেন। আগামী দিনে নিটার আমি বলেছিলাম প্রিন্সিপাল মহোদয়কে একটি রিসার্চ ইনস্টিটিউট আমরা বুটেক্সকে পিছে ফেলে প্রমাণ করব নিটার সবার আগে রিসার্চ ল্যাবরেটরি করে আমরা আগামী দিনে বিশ্বের নতুন নতুন উৎপাদন নিয়ে, নতুন কোন প্রযুক্তি নিয়ে, নতুন কোন উদ্ভাবন নিয়ে আগামী দিনে বিশ্বের জার্নালে এই শিক্ষার্থীরা, এই শিক্ষকরাই বিশ্বের জার্নালে আমাদের নতুন নতুন গবেষণা উদ্ভাবন লিখিত হবে। একদিন বিশ্বের দরবারে এই নিটারের গবেষণা নিয়ে কাজ হবে, কথা হবে, গল্প হবে। আমরা হয়তোবা সেদিন থাকবো না, কোনো পদই কারোর জন্য চিরস্থায়ী নয়, কিন্তু এই প্রতিষ্ঠান আগামী দিনে যেন বিশ্বের দরবারে বাংলাদেশে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে টেক্সটাইল সেক্টরকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রত্যেকটা সেক্টরের ইন্ডাস্ট্রির জন্য একটা করে জেনারেল ম্যানেজার নিটার থেকে হয়, এই আশা আমি ব্যক্ত করছি। আমার ইন্ডাস্ট্রির দরজা এই নিটার জন্য খোলা আছে। এই পর্যন্ত প্রায় 3000 ছেলে আমার ফ্যাক্টরি প্রায় বিগত 4 বছরে ভিজিট করেছে, কাজ করেছে। আগামী দিনে আমাদের সকল ইন্ডাস্ট্রি উন্মুক্ত, নিটার একটি ছেলেও বেকার যেন না থাকে। আমি বলছি যদি নিটার একটি ছেলেও বেকার থাকে আমার কাছে চলে আসবা, তার চাকরির গ্যারান্টি আমি নিশ্চিত করে দিলাম বিটের পক্ষ থেকে। আমি সবার নিটার নবাগত ছাত্রদেরকে
নতুন আহ্বান জানাচ্ছি, যারা পুরাতন ছাত্র ছিলেন এই ময়দানে দাঁড়িয়ে আমরা অনেকবার বক্তব্য দিয়েছি। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি, মাননীয় প্রধান অতিথি আপনারা তো জানেন না, এই জায়গাটিও আমি আসার আগে দখলকৃত নিয়ে গিয়েছিল আমাদের কোহিনূর। আমরা 3 একর 94% জমি এই ছাত্র শিক্ষক এবং আমরা মিলে এই জায়গাটি উদ্ধার করেছি। যে যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এটা দখলকৃত নিয়ে গেছিল, আমরা সেই জায়গা উদ্ধার করে আগামী দিনে নতুন ক্যাম্পাসের নতুন একাডেমিক ভবনের স্বপ্ন নিয়ে এই জায়গা আবার ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে। সবাইকে আগামী দিনের সুন্দর সাফল্য কামনা করে নিটার সকল ছাত্র যেন কোনো বেকার না থেকে সবার সুন্দর জীবন চাকরি কামনা করে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার এ আশা ব্যক্ত করে নিটার নেতৃত্ব দিবে টেক্সটাইল সেক্রেটারি আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর এস মাকসুদ কামাল স্যার, উপাচার্য শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্যারকে তার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য এবং একই সাথে আমাদের আজকের নবীন বরণ ও পিঠা উৎসব 2023 শুভ উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ পূর্ণ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ নিটারের আজকের নবীনবরণ এবং পিঠা উৎসব 2023-এর এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুনাইবুর রশিদ, অধ্যক্ষ নিটার। এইমাত্র আমরা জনাব মোহাম্মদ আলী খোকন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমরা একই অঞ্চলের মানুষ। তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নয়, ওনার বক্তব্যের মধ্যে দিয়ে এটিও প্রতিভাত হয়েছে তিনি একজন স্বপ্নদর্শী মানুষ এবং আমরা বলতে পারি হি ইজ এ ডুয়ার। সকল মানুষ স্বপ্ন দেখলেও স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে না, কিন্তু মোহাম্মদ আলী খোকন এমন একজন মানুষ যিনি স্বপ্ন দেখেন, স্বপ্নকে বাস্তবায়ন করেন এবং সে স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সমাজের, রাষ্ট্রের পরিবর্তন ঘটাতে পারেন। তিনি প্রেসিডেন্ট বিটিএমএ ও চেয়ারম্যান গভর্নিং বডি নিটার। এর আগে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন, তারও অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য আমরা শুনলাম। বয়সে এখনও আমাদের ছাত্রদের কাছাকাছি, মনের দিক থেকে তার বয়স, বক্তব্য যেটি আমরা বুঝতে পেরেছি। জনাব মোহাম্মদ ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট বিটিএমএ, তিনি শিক্ষার্থীদেরকে বলেছেন যে শিক্ষার্থীরা তার যে ইন্ডাস্ট্রি আছে যেন প্রয়োজনে চাকরির জন্য হোক, গবেষণার জন্য হোক, শিক্ষার্থীরা যেন সেখানে গিয়ে হাজির হয় এবং তিনি সমস্ত সুবিধা শিক্ষার্থীদের জন্য তিনি দিবেন। ধন্যবাদ আপনাকেও জনাব মোহাম্মদ ফজলুল হক, শিক্ষার্থীদের জন্য একজন নিবেদিত প্রাণ। জনাব আব্দুল্লাহ আল মামুন, তার বক্তব্য শুনলাম, তরুণ মানুষ, শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার জন্য অত্যন্ত প্রাণবন্ত বক্তব্য রেখেছেন। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবুর বক্তব্য আমরা শুনলাম। হাসান বাবু একজন জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান মানুষ, আমাদের অনুষদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং তার নেতৃত্বে এই অনুষদটি অল্প কিছুদিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্টিকুলারলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কনটেক্সটে জাতীয়ভাবেও একটি অবদান রেখে যাচ্ছে। বিভিন্ন জায়গায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরকে তুলে ধরছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি যে যুগের মধ্যে আমরা আছি এখন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলি, সেই যুগের নিড অ্যান্ড নিডস বেজ এডুকেশনের কথাগুলো তিনি বলছেন। এখন নিটার সম্পর্কে যদি আমরা বলতে যাই, এতক্ষণ যা শুনলাম এবং আগেও যা শুনেছি, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনের দায়িত্ব পালন করেছি। 2012 সাল থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনের দায়িত্ব পালন করে এসেছিলাম
এবং এই উপাচার্য হওয়ার আগ পর্যন্ত ডিন ছিলাম। সুতরাং নিটারের যে সাবজেক্টগুলোর অনুমোদন, শিক্ষার্থীর অনুমোদন, সিলেবাসের অনুমোদন থেকে শুরু করে যা যা কিছু অনুমোদিত হয়েছে তার সকল কিছুতেই আমি ডিন হিসাবে সেখানে উপস্থিত থেকে নিটারের প্রয়োজনীয়তাটা কি সেটি আমার সম্যক অবহিত আমি হতে পেরেছিলাম। আর আজকে এখানে এসে আমাদের পার্টিকুলারলি জনাব মোহাম্মদ আলী খোকনের বক্তব্য থেকে এইটি আমাদের তরুণ শিক্ষার্থী, তাদের অভিভাবকরা সামনে যারা আছে তারা যেমন অনুধাবন করেছে, বুঝতে পেরেছে, পাশাপাশি আমি অন্য একজন ডিসিপ্লিনের মানুষ হয়েও এইটি অত্যন্ত পরিষ্কার আগামীর যে বাংলাদেশ, সে আগামীর বাংলাদেশে আমাদের তরুণ শিক্ষার্থী তাদের চাকরির চাহিদা মেটানোর জন্য যারা এই নিটারে আছে এবং তাদের মাধ্যমে একটা সামাজিক পরিবর্তন করার জন্য, সমাজের উন্নয়নের জন্যে নিটার অবদান রাখতে সক্ষম হবে এবং এখনও করছে। কিভাবে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 96টা সাবজেক্ট আমাদের এখানে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টির যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে তখন যে সাবজেক্টগুলো ছিল সেগুলি এখন আছে, কিন্তু 100 বছর পরে ওই সাবজেক্টগুলোর প্রয়োজনীয়তা বাজার অর্থনীতির যুগে, নলেজ ইকোনমির যুগে ওই সাবজেক্টগুলোর অনেকগুলো সাবজেক্টের প্রয়োজনীয়তা সেইভাবে নেই, কিন্তু সেই সাবজেক্টগুলো আমরা রাখছি। কিন্তু এখানে যে সাবজেক্টগুলো আছে সেখানে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সর্বশেষ সংযোজন বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তারপরে এখানে মাস্টার্সে আছে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ভ্যালু চেইন, MBA ডিগ্রি এখানে প্রদান করা হয়। টেক্সটাইল ইন ডিগ্রি দেওয়া হয় MSc-তে, প্রোগ্রামটি এখানে আছে। এইভাবে যে বিষয়গুলো এখানে পড়ানো হয় তাতে করে এটি মনে হয় পরিষ্কার প্রতীয়মান হয় যে এখানকার শিক্ষার্থীরা কোনোভাবে বেকার থাকার সুযোগ নেই। এখানকার শিক্ষার্থীরা বর্তমান পৃথিবীতে নিড বেসড যে এডুকেশন অথবা আমরা যে বাজার অর্থনীতির কথা বলছি সে বাজার অর্থনীতি অথবা নিড বেসড এডুকেশনের সাথে এখানকার শিক্ষার্থীদের ওতপ্রোতভাবে জড়িত। আমি আমাদের প্রিন্সিপাল মহোদয়কে, অধ্যক্ষ মহোদয়কে জিজ্ঞেস করছিলাম যে ছাত্রদের অবস্থা কি, চাকরি কেমন পায়। বলল ছাত্ররা তো এখানে 4th ইয়ারে ওঠার সাথে সাথে ছাত্রদের চাকরি হয়ে যায়। আর যেটা শুনলাম আমাদের ফজলক ভাই যেটা বলল যে ছাত্ররা যায়, সেটি ছাত্ররা ইন্ডাস্ট্রিতে না গিয়ে তারা যায় মার্চেন্ডাইজ অথবা তারা যায় অফিস জবের করার জন্য, এসি অফিসে থাকতে চায়, বসে বসে কাজ করতে চায়। সেখানে গিয়ে তো কিছু শেখা যাবে না, সেখানে গিয়ে বাতাস খাওয়া যাবে, কিন্তু একজন মানুষ নিজেকে যদি গড়ে তুলতে হয় তাহলে তাকে ইন্ডাস্ট্রিতে যেতে হবে, খুঁটিনাটি শিখতে হবে, তারপর সে হবে একজন উদ্যোক্তা, তারপর সে একজন হবে মোহাম্মদ আলী খোকন, তারপর সে হবে এদেশের শিল্পপতিদের মধ্যে সে নেতৃত্ব দিবে। কিন্তু এখানকার ছাত্ররা যদি ইন্ডাস্ট্রিতে না গিয়ে এসি অফিসে গিয়ে কাজ করার জন্য, ক্লারিক্যাল জব করার জন্য যায়, যার জন্য এখানে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে হয় না, এই ছাত্র যদি সেখানে যায় তাহলে পরে তার লেখাপড়ার প্রতি কি সম্মান দেখানো হবে? অভিভাবকরা কি বলেন, শিক্ষার্থীরা কি বলে, সে সম্মান দেখানো হবে না। এখানে তোমরা এসছো তোমাদের শেখার জন্য, জানার জন্য, জেনে শিখে সেটির কর্মজীবনে তোমরা তার প্রয়োগ করবে। তোমাদের ক্ষেত্র হবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তোমাদের ক্ষেত্র হবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমরা হবে একজন উদ্যোক্তা, তোমরা গবেষণা কাজ করবে। গবেষণা কাজ করে আমাকে যেমন মোহাম্মদ আলী খোকন ভাই বসে বসে বলছিল, এখন পৃথিবীতে পরিবর্তন এসে গেছে, এখন
সেই কলা গাছ থেকে সুতা উৎপাদন করা হয়। আগে কলা গাছ থেকে আমরা শুধু কলাই খেতাম, আর যে খুব বেশি কাজ করতে পারে না তাকে বলতাম তো কলা গাছ। এখন তো দেখা যাচ্ছে কলা গাছ অর্থেই হলো সুতো উৎপাদিত হবে, বাঁশ থেকে সুতো উৎপাদন হবে, কাঠ থেকে সুতা উৎপাদন হবে, বহু কিছু থেকে সুতো উৎপাদন হবে। আর সেই কাজটি করবে তোমরা, এই গবেষণার নেতৃত্ব দিবে তোমরা যারা সামনে বসে আছো, তরুণ প্রজন্ম। এমন এক জায়গায় তোমরা এসছো, তোমরা এই গ্লোবালাইজেশনের এই যুগে তোমরা শুধু এই টেরিটরির শিক্ষার্থী নয়, তোমাদের নেতৃত্বে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো শিল্প, যেটি অন্য বস্ত্র বাসস্থান মানুষের এই মৌলিক বিষয়গুলোর কথা বলি। বাসস্থান না থাকলে আমরা টিকে থাকতে পারবো না, আমাদের অন্ন না থাকলে আমরা বাঁচবো না, বস্ত্র না থাকলে আমরা ইজ্জত রক্ষা করতে পারবো না। আমরা এটিগুলো মানুষের মৌলিক চাহিদা। এমন একটি বিষয়ে তোমরা পড়াশোনা করছো যে মানুষের মৌলিক চাহিদার সাথে সম্পৃক্ত, সেই বিষয়ে তোমরা পড়াশোনা করছো। আর আমাদের অতিথিদের বক্তব্যের মধ্যে দিয়ে এইটি উঠে এসছে যে বাংলাদেশের বাজার এবং আন্তর্জাতিক বাজারে তোমাদের প্রয়োজনীয়তা হলো অপুরন্ত। এটি বাংলাদেশে নয়, পৃথিবীর যেখানে যাও সেখানেই তোমরা চাকরির সুযোগ পাবে। কারণ উৎপাদনমুখী বর্তমান পৃথিবী, আমরা বলি নিড বেজ এডুকেশন, আমরা বলি উৎপাদনমুখী শিক্ষা। যেই শিক্ষায় প্রোডাকশন নেই সেই শিক্ষাকে বর্তমান পৃথিবীতে শিক্ষা বলা হয় না। শিক্ষার সাথে উৎপাদন এবং তার সাথে সরাসরি জড়িত, শিক্ষার সাথে ডাইরেক্টলি যার সাথে জড়িত সেটি রাইস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর 2004 সালে তার একটি সমাবর্তন বক্তৃতার তিনি প্রধান অতিথি হিসেবে, তিনি সভাপতি হিসেবে তিনি বলছিলেন যে উচ্চশিক্ষা এবং উচ্চ প্রবৃত্তি ওতপ্রোতভাবে জড়িত। যে উচ্চশিক্ষার সাথে অর্থনৈতিক সংশ্লেষ নেই, যে উচ্চশিক্ষার সাথে উৎপাদনের সংশ্লেষ নেই, সে উচ্চশিক্ষা নয়। এখন তোমরা যারা এই আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে তোমরা যারা পড়াশোনা করছো, তোমরা তো সেই ছাত্র, যেই ছাত্র উচ্চশিক্ষা গ্রহণ করে সরাসরি উৎপাদনের সাথে যুক্ত হবে। উচ্চশিক্ষা গ্রহণ করে তোমরা সরাসরি আমাদের দেশের, আমাদের এক বক্তৃতার মধ্যে দিয়ে যেটি আমাদের উঠে এসছে যে আমাদের দেশীয় বাজারে এবং আন্তর্জাতিক বাজারে উৎপাদন বাড়াতে পারবে, প্রিসিশন বেজ উৎপাদন তোমাদের সেটা করতে পারবে, অর্থাৎ মানসম্মত তোমাদের সেই প্রোডাকশনটি হবে মানসম্মত। তো সেই জন্যে আমার মনে হয় আপনারা শুধু ইঞ্জিনিয়ারিং নাম দেন নেই, এটির নাম দিয়েছেন অলসো রিসার্চ। আমি যেটি শুনলাম প্রিন্সিপাল মহোদয়ের কাছে যে গবেষণা অত্যন্ত সীমিত, আমাদের এখানে অধ্যাপকের সংখ্যা সম্ভবত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে একজন কি দুইজন আছে অধ্যাপক, ম্যাক্সিমাম হলো লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং শিক্ষক পাওয়া খুব কঠিন। তো শিক্ষক কঠিন হওয়ার কারণ আছে, সেটি হলো চাকরির বাজারে এখান থেকে বেতন বেশি পায়। সেই জন্যে আমার ধারণা এখানে না এসে ইন্ডাস্ট্রিতে চলে যেতে চায় অথবা অন্য কোথাও চলে যেতে চায়। শিক্ষক যিনি হবেন তার মধ্যে একটি ব্রত থাকতে হবে, সেটি হলো তিনি শিক্ষার্থী অর্থাৎ তিনি ছাত্র, তাদেরকে সমাজের প্রয়োজনে মানুষ করবেন, তাদেরকে প্রকৃত মানুষ হওয়ার জন্য তাদেরকে নিয়োজিত করবেন। একজন শিক্ষকের আনন্দ হলো এখানে একজন শিক্ষক কত টাকা বেতন পাবেন সে জায়গায় কিন্তু একজন শিক্ষকের আনন্দ নেই। যখন একজন শিক্ষার্থী তার থেকে 10 গুণ বেশি বেতন পাবে, একজন শিক্ষার্থী যখন একটি শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করবে তখন একজন শিক্ষক আনন্দ খুঁজে পাবে, এবং যখন তার কদমবুচি করবে একজন শিক্ষার্থী, সে হয়তোবা সে পরিমাণ অর্থের মালিক নয়, কোনোভাবে জীবন পরিচালনা করে, কিন্তু যখন একজন হাজার কোটি টাকার যখন তার একজন ছাত্র যখন কদমবুচি করবে, তার পাশে এসে দাঁড়াবে, কথা বলার জন্য যখন ইতস্তত করবে, সেখানে হলো একজন শিক্ষকের আনন্দ। সুতরাং এখানে যারা মেধাবী শিক্ষার্থী
তোমরা যারা আছো এবং যারা তোমরা ভালো ফলাফল করবে এই প্রতিষ্ঠানে থাকবে এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধির জন্য তোমরা কাজ করবে। গবেষণার বিকল্প বর্তমান পৃথিবীতে কিছুই নেই। আপনারা যারা মঞ্চে বসে আছেন আপনারা সকলেই জানেন এবং প্রায়শই আমার বক্তব্যে কথাটি আমি বলি, আজকের যে কোরিয়া, এখন থেকে মাত্র 40 বছর আগে সাউথ কোরিয়ার মাথাপিছু আয় ছিল $1700 $1400 সামথিং $। সে আয় হচ্ছে এখন $35,000। প্রজেকশন হলো 2030-এ এই আয় হবে মাথায় বুঝে $50,000 তারা ছাড়িয়ে যাবে। মূল কারণ হলো শিক্ষার সাথে সাথে 80-র দশকে তারা গবেষণাকে, তারা প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দিয়েছে এবং এখন তারা পৃথিবীর সবচেয়ে বেশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তারা ব্যয় করে। সেটি হলো তাদের জিডিপির 4.81% জিডিপির এই পরিমাণ তারা ব্যয় করে শিক্ষা এবং গবেষণায়। এশিয়াতে তারা ইন টার্মস অফ দ্য সাইজ অফ দ্য জিডিপি তারা এশিয়াতে হলো এখন তৃতীয়। তারা মনে করে 2030 সালে তাদের দেশ জ্ঞান বিজ্ঞানের যে কোনো শাখায় নোবেল পুরস্কার পাবে। গবেষণায় তারা তাদের শিক্ষার্থীদেরকে নিয়োজিত করেছে, গবেষণায় আর্থিক বরাদ্দ বাড়িয়েছে বিধায় একটি স্বল্পোন্নত দেশ 2080 সালে যেটি ছিল স্বল্পোন্নত দেশ, সেটি জ্ঞান বিজ্ঞানে পার্টিকুলারলি উচ্চশিক্ষায় গবেষণা বাড়ানোর কারণে তারা আজকে এই পর্যায়ে এসছে। এই নিটারকে আপনারা বলছেন যে এটি হলো পাবলিক প্রাইভেট প্রতিষ্ঠান এবং দিস ইজ আই থিঙ্ক দ্য অনলি মডেল অফ দ্য কান্ট্রি পাবলিক প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে, আর দ্বিতীয়টি নেই। আমি কিছুদিন আগে বিশ্বব্যাপী উচ্চশিক্ষা কিভাবে পরিচালিত হয়, বিশ্বের যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে, যে অক্সফোর্ড, কেমব্রিজ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইম্পেরিয়াল কলেজ, মেলবোর্ন ইউনিভার্সিটি, এই ধরনের বড় বড় মার্কিন যুক্তরাষ্ট্রের যে MIT, এগুলোর হিস্ট্রিগুলো পড়ছিলাম। তো পড়তে গিয়ে দেখলাম যেমন অক্সফোর্ড, ক্যামব্রিজকে আগে বলা হতো এগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, এখন এগুলিকে বলা হয় পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়। জাপানে 2003 এবং 2004 সাল এই সময় থেকে বিশ্ববিদ্যালয়গুলিকে, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোকে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসাবে তারা ট্রান্সফরমেশন করেছে। মূল কারণটি হলো তারা প্রতিযোগিতায় নিয়ে আসার জন্য শিক্ষা ব্যবস্থায় যদি প্রতিযোগিতা না থাকে তাহলে সেই শিক্ষা ব্যবস্থায় হারিয়ে যাবে। জাপান এটা করার কারণে গত বৃহস্পতিবার টোকিও ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর ওতাওয়ারুর সাথে আমার রুমে বসে আলোচনা হচ্ছিল, আমরা একটা সেমিনার করব, সেটি হলো ডিসেম্বর মাসের 5-6 তারিখে। তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে টোকিও বিশ্ববিদ্যালয় জাপানের 1 নম্বর বিশ্ববিদ্যালয় এবং গ্লোবালি এর অবস্থান সম্ভবত 20 কিংবা 22-এ। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার বিশ্ববিদ্যালয়ের মডেলটা কি এখন? তো সে বলল সরকার আমাদেরকে 30% শুধু শিক্ষকদের বেতন দেয় গভর্নমেন্ট, 20% তাদের ইনকাম আসে টোকিও ইউনিভার্সিটির যে হসপিটাল আছে স্বাস্থ্যসেবা প্রদান করে, যে ক্রিটিক্যাল যতগুলো স্বাস্থ্যসেবা সেইগুলো টোকিও বিশ্ববিদ্যালয়ের যে হসপিটাল আছে সেটি দেয়। 20% আসে ছাত্রদের স্যালারি থেকে, 30% আসে কর্পোরেট এজেন্সি থেকে শুরু করে শিল্প কলকারখানা যেগুলি আছে সেগুলি থেকে গবেষণার জন্য। এই সব মিলিয়ে তারা তাদের বিশ্ববিদ্যালয় পরিচালনা করে। এটি হলো একটি পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটি নমুনা। অ্যাকর্ডিংলি কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভী, তিনি এখনও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ান। সপ্তাহ 2 আগে তিনি দেশে ছিলেন। আমি গহর রিজভী স্যারের সাথে আমার একটা সাক্ষাৎকার, একটা দেখা হয়েছিল। তা আমি বলছিলাম যে স্যার উচ্চশিক্ষা সম্বন্ধে আপনি আমাকে একটু ধারণা দেন, আমি প্রো ভাইস চ্যান্সেলর একাডেমিকে এখানে যদি কোনো পরিবর্তন আনতে পারি।
ঠিক সেম মডেল তিনি বললেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অলমোস্ট কাছাকাছি। তো এই হলো গিয়ে উচ্চশিক্ষার আজকে পৃথিবীব্যাপী ধরন। আপনারা পাবলিক প্রাইভেট হিসাবে নাম দিয়েছেন। আপনারা, আমি যতদূর শুনেছি যে সরকারের কাছ থেকে জমি এবং অন্য অন্য কিছু সুযোগ সুবিধা পান, কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে এবং আপনারা আপনাদের যে প্রতিষ্ঠান সেটি হলো বিটিএমএ থেকে আপনারা সহযোগিতা করেন। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনস্টিটিউয়েন্ট কলেজ এটি, আমি যে ধারণাটা পেলাম, আমি আমার বিশ্ববিদ্যালয়ের সাথে মাননীয় উপাচার্য থেকে শুরু করে আমার পক্ষে যদি সম্ভব হয় সরকারের উচ্চ পর্যায়ে আমি জানাবো যে এই প্রতিষ্ঠানটি ন্যাশন বিল্ডিং প্রসেসে কত কন্ট্রিবিউশন করতে পারে এবং এর গুরুত্ব যে কত বেশি একটি জাতি গঠনের ক্ষেত্রে। পার্টিকুলারলি আমরা বলি যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যুগে বসবাস করি। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থেই হলো তরুণরা যারা সামনে বসে আছে এরা জাতি গঠনের ক্ষেত্রে এরা কন্ট্রিবিউশন রাখবে, জনমিতির লভ্যাংশ। এই তরুণরা যদি তাদেরকে যদি বাজার অর্থনীতিতে যদি আমরা পাঠাতে না পারি, শিল্প কল কারখানা বিনিয়োগের ক্ষেত্রে যদি বিনিয়োগ যেখানে হচ্ছে সেটিতে যদি এই তরুণদেরকে যদি আমরা পাঠাতে না পারি, তাহলে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিকট ভবিষ্যতে ডেমোগ্রাফিক ডিজাস্টারে পরিণত হবে। এটি হয়েছে সাউথ আফ্রিকা, তাদের সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাকে সাউথ আফ্রিকা যদি কাজে লাগাতে পারত তাহলে সাউথ আফ্রিকা হতো as like as Australia, as like as other rich country of the Europe. এই সম্ভাবনা ছিল আমাদের এই যে সার্কভুক্ত দেশের মধ্যে, এর সম্ভাবনা ছিল এই কিছুদিন আগে যে খুব অর্থনীতি শ্রীলঙ্কার, এই সম্ভাবনা ছিল শ্রীলঙ্কা জাতিগত দ্বন্দ্বের কারণে সেটা কাজে লাগাতে পারেনি। আমাদের সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ আমাদের তরুণরা এই অঞ্চলের যে কোনো তরুণদের থেকে আমাদের তরুণরা সবচেয়ে বেশি মেধাবী। আমরা এমন একজন অঞ্চলের মানুষ, এখানে আপনি শস্য যেটি রোপণ করেন সেটি আপনাকে ফল দেয়। প্রতি বছর আমাদের এখানে কোনো না কোনোভাবে বন্যা হয়, এটি হলো ফার্টাইল ল্যান্ড। এখান থেকে সে মফস্বলের একটি ছেলে কোনো রকম স্কুল কলেজে লেখাপড়া করেছে, বিশ্ববিদ্যালয় অথবা আন্তর্জাতিক পরিমণ্ডলে যাওয়ার পরে সে ক্রমশ বিকশিত হতে থাকে যদি সে সঠিকভাবে নার্সিং যদি সঠিকভাবে তার হয়। এখন এই প্রতিষ্ঠানটি যেহেতু শিক্ষার্থীদের যে স্বপ্ন নিয়ে এখানে এসছে, একটি চাকরি পাবে, চাকরির পর সে তার পরিবার পরিজনকে অভিভাবকদেরকে সহযোগিতা করতে পারবে, তারপর সে একদিন হয়তো একটি শিল্প কলকারখানার মালিক হওয়ার মতো তার একটি অবস্থান আছে। তো সেইভাবে আমি কিছুদিন আগে যখন আরেকটি প্রতিষ্ঠান বুটেক্স যেটি বলছিলেন, আমি বুটেক্সে গিয়েছিলাম স্বপ্রণোদিত হয়ে। আমি শুনছিলাম যে তাদেরও চাকরি হয়ে যায়। তা আমি সেখানে তাদের কারিকুলাম ওয়ার্কশপে আমাকে বলছিল পরিচিত, আমি সেখানে গেলাম। তো যাওয়ার পরে সেটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। যে অবকাঠামো হওয়া উচিত ছিল সেরকম খুব বেশি হয়নি, তারাও তাদের উন্নয়নের জন্য চেষ্টা করছে, সেটিও একটি ভালো প্রতিষ্ঠান। তবে আপনাদের যে মডেল, আপনাদের মডেল দিস ইজ এ ইউনিক মডেল, কারণ ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির কোলাবোরেশন যদি না হয়, একজন শিক্ষার্থী এখানে যে জ্ঞান ধারণ করছে সেটি যদি সে সরাসরি ইন্ডাস্ট্রির সাথে অংশগ্রহণ করে ইন্টার্নশিপের মাধ্যমে অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে যদি ইন্ডাস্ট্রি থেকে সে না শিখে, তার ভুলভ্রান্তি যদি না ধরতে পারে, তাহলে টেকনিক্যাল এরিয়াগুলোতে যারা লেখাপড়া করে তারা প্রকৃত অর্থে ভালো শিক্ষার্থী হতে পারে না, তারা প্রকৃত অর্থে তাদের কারিগরি জ্ঞান সেভাবে সমৃদ্ধ হতে পারে না। এখন এখানকার শিক্ষার্থীদের কারিগরি জ্ঞানে সমৃদ্ধ হওয়ার জন্যে অ্যাম্পল অপরচুনিটি আছে, এটা তোমাদের আছে, তোমরা যারা সামনে বসে আছো। সুতরাং এখানে অভিভাবক এবং শিক্ষার্থী আপনারা যারা আছেন, এইটা মনে করার কোনো কারণ নেই আপনার সন্তান এখানে এসে বিন্দুমাত্র ভুল করেছে। বরং আমি এইটি বলবো যে এর যে সম্ভাবনা আছে
ভবিষ্যতে আমার সন্তানকেও আমি এরকম একটি সম্ভাবনাময় জায়গায় পাঠিয়ে তাকে একজন উদ্যোক্তা বানাতে চাই, তাকে একজন, সে অন্যের চাকরি দিবে, অন্যের চাকরি করবে না, এ সুযোগ সকলের থাকে না, কিন্তু এখান থেকে পড়াশোনা করার পরে এই সুযোগটি তোমাদের জন্য সৃষ্টি হয়ে আছে, এই অপরন্ত সম্ভাবনা তোমাদের জন্য আছে। সুতরাং যেটি আমাদের ডিন মহোদয় বলেছেন, সেটি আমাদের ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু, তোমরা ভালোভাবে লেখাপড়া করবে এবং ভালোভাবে লেখাপড়া করার মধ্যে দিয়ে এখানে যেমন চাকরি পাবে, পৃথিবীর যে কোনো জায়গায় এই সম্ভাবনাময় ক্ষেত্রে তোমরা চাকরি পাওয়ার অপরন্ত সুযোগ তোমাদের আছে। এইটি আমাদের যিনি আজকের বিশেষ অতিথি, তিনি বলছিলেন যে বিশ্ববাজারে কত ট্রিলিয়ন, 1.7 trillion apparel and clothing market. So can you imagine what a big scope it is for you? এবং সরাসরি একটা স্পেশালাইজড প্রতিষ্ঠান, টোটালি একটা স্পেশালাইজড প্রতিষ্ঠান এখানে। আবার এখানে যিনি সভা পরিচালনা করছেন শুনলাম সে আবার সমাজবিজ্ঞানী, এরও একটি গুরুত্ব আছে। কারণ এই শিক্ষার্থীরা যদি শুধু মেশিন হয়ে যায়, তার মধ্যে যদি মানবিক গুণাবলীর সৃষ্টি না হয়, সমাজ আর রাষ্ট্র সম্পর্কে সে যদি না জানে, তার পড়াশোনা যদি সরাসরি সমাজের কল্যাণে না হয়, তাহলে শিক্ষার্থীরা একটা যন্ত্র দানবে পরিণত হবে। সেই জন্য সেই বিষয়গুলো আপনারা এখানে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিষ্ঠানটি মানবিক কল্যাণে কাজ করছে, দেশের কল্যাণে কাজ করছে, তোমরা দেশের কল্যাণে কাজ করার সুযোগ আছে। সুতরাং যারা এই প্রথম বর্ষে, যাদের জন্য আজকের এই নবীনবরণ এবং পিঠা উৎসব, তোমরা প্রত্যাশা করি তোমরা এই নবীনবরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যারা বক্তব্য রেখেছি এগুলো তোমরা মনে রাখবে এবং তোমাদের জীবনকে তোমরা সেভাবে পরিচালিত করবে, আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এটা বলতে পারি, ফ্রম মাই ফার্ম কনভিকশন, আমি কথা বলতে পারি তোমাদেরকে, তোমরা এখানে ভালোভাবে লেখাপড়া করলে, ভালো মানুষ যদি তোমরা হতে পারো, তোমরা সমাজ, দেশ, রাষ্ট্রকে তোমরা সেখানে তোমরা অবদান রাখতে পারবে। আর প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে আমি একটি কথা বলি, সেটি হলো ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের 1933 থেকে 1945 পর্যন্ত 4 বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল, এবং 4 বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আর কেউ ছিল না, হওয়ারও সম্ভাবনা নেই, কারণ সাংবিধানিক সেখানে বাধ্যবাধকতা আছে যে 2 বারের বেশি এখন আর কেউ হতে পারবে না। পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট সমাবর্তন বক্তৃতায় তিনি যখন গেলেন, তখন ছাত্রদের এক অংশের একটা প্রশ্ন ছিল। সমাবর্তন বক্তৃতায় তিনি বলছিলেন যে আমি ছাত্রদের কাছ থেকে কিছু প্রশ্ন নিব এবং ছাত্রদের সে প্রশ্নের উত্তর আমি দিব। তো কিছু ছাত্র দাঁড়িয়ে বলল যে আমরা যেটা পড়ছি আমাদের তো চাকরি নেই, আমরা কোথায় যাব বাজারে? সাথে তার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্য কি? তো উত্তরে তিনি তখন বলছিলেন, উই কান্ট অলওয়েজ মেক ফিউচার ফর আওয়ার ইউথ, বাট উই ক্যান বিল্ড আওয়ার ইউথ ফর দ্য ফিউচার। আমরা আমাদের তরুণদের জন্য সবসময় তাদের ভবিষ্যৎ রচনা করতে পারি না, কিন্তু যেটা পারি সেটা হলো তাদের ভবিষ্যতের পথ বিনির্মাণের ক্ষেত্রটি আমরা সৃষ্টি করে দিতে পারি, যেইটি এই প্রতিষ্ঠানটি করছে। তো সেই জন্য আপনারা যারা গভর্নিং বডিতে আছেন আপনাদেরকে ধন্যবাদ, শিক্ষার্থী এবং অভিভাবক যারা আপনারা সামনে আছেন আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আজকে এসছেন, আপনারা শুনতে এসছেন, দেখতে এসছেন অভিভাবকরা আপনাদের সন্তানরা কোথায় আছে। সেইটি আমি বলবো খুব ভালো জায়গায় আপনাদের সন্তানরা আছে। এবং এই প্রতিষ্ঠানটি সম্পর্কে ডক্টর মিজান যখন এখানকার প্রিন্সিপাল ছিল, আমি ডক্টর মিজানকে সে এখানে কতগুলো সাবজেক্ট খোলার জন্য, শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর জন্য ডিনস কমিটির মিটিংয়ে সে নিয়ে যেত। তো নিয়ে যাওয়ার আগে আমি তখন ডিন ছিলাম, শিক্ষক সমিতির সভাপতি ছিলাম, সে আমাকে বলতো এগুলোর খুব দরকার আছে, আপনি একটা সাপোর্ট দিবেন আমাকে ডিনস কমিটির মিটিংয়ে। এবং আমি সেই সাপোর্টগুলো, যেহেতু এগুলো টেকনিক্যাল সাবজেক্ট, আমি যেহেতু বিজ্ঞানের শিক্ষক, যদিও আমি পরিবেশ, প্রতিবেশ এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি, কিন্তু
আমার উপলব্ধির জগৎ হলো বিজ্ঞানকে ঘিরে, আমার উপলব্ধির জগৎ হলো প্রযুক্তিকে ঘিরে। সে যখনই বলতো, আমি প্রত্যেকবারেই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো এবং নতুন সাবজেক্ট খোলার ক্ষেত্রে সহযোগিতা করছি। আমাদের প্রিন্সিপাল মহোদয় ডক্টর জুনাইবুর রশিদ, সে একজন খুবই মেধাবী একজন আমাদের শিক্ষক। জুনাইবুর রশিদ যখন এখানে আসার আগে জুনাইবুর রশিদের সাথেও আমার সাথে একটু কথা হয়েছে। তো আমি ভাবছিলাম যে জুনাইবুর রশিদকে বলছিলাম যে একজন মেধাবী শিক্ষককে আমাদের ওখানে চলে যাবে। এখন আজকে এখানে এসে বুঝলাম জুনাইবুর রশিদ আরও বেশি কন্ট্রিবিউশন করার স্কোপ এখানে আছে আমাদের জাতি গঠনের ক্ষেত্রে। আমাদের ডিন মহোদয় আমাকে বলছিলেন যে জুনাইবুর রশিদ সেখানে যেতে চায়। তা আমি ওনাকে বললাম যে আমাদের একজন যদি সেখানে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনস্টিটিউয়েন্ট কলেজ, জুনাইবুর রশিদ, আবার আপনারাও জুনাইবুর রশিদকে চেয়েছেন, একটা কনস্টিটিউয়েন্ট কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে আমাদের সর্বাঙ্গীন সহযোগিতা থাকবে। আজকে এখানে দাঁড়িয়ে একজন প্রোভাইস চ্যান্সেলর একাডেমিক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি এই কথাটি বলবো আপনাদের গভর্নিং বডিকে প্লাস জুনাইবুর রশিদকে, এই প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য ভবিষ্যতে আপনারা যা যা কিছু করতে চান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যতটুকু সহযোগিতা করা যায় তার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করার জন্য আমি সেই প্রচেষ্টা করব। এই কথাগুলো বলে আমি একটু দীর্ঘ বক্তব্য রাখলাম। এই কথাগুলো বলে আজকের এই নবীনবরণ পিঠা উৎসব 2023-এর আমি উদ্বোধনী ঘোষণা করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠানের এই পর্যায়ে যে বটবৃক্ষের ছায়ায় আমরা আছি, যার নিরন্তর অনুপ্রেরণায় আমরা সামনে এগিয়ে চলছি, আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, রিটায়ারের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুনাইবুর রশিদ স্যারকে তার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আলমিয়া সৃজনকে। ছাত্রছাত্রী অনুরোধ করছি তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে একটু যদি চেয়ারে বসো। আমি সর্বশেষ বক্তা আজকের আলোচনা সভার, এরপরে আমাদের পিঠা উৎসব এবং অন্যান্য কার্যক্রমগুলি আমরা দেখতে পাবো। তো একটা কথা বলি, সেটা হচ্ছে আমার জানি কেমন কেমন লাগে। আমি জানি না যে আমাদের আজকে আমাদের যে বিটিএমের ভাইস প্রেসিডেন্ট আছেন জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ঠিক আছে, ওনার চ্যাট জিপিটি এটাকে ইংলিশে কি করবে, ঠিক আছে, এই যে ফিলিংসটা, এই যে আবেগটা, ইমোশনটা, এটা কি চ্যাট জিপিটি পারবে? ঠিক আছে, আমি জানি না যে চ্যাট জিপিটি যতই স্মার্ট হোক সব কিছুর মধ্যেই দে ক্যান ট্রান্সলেট ভেরি ইজিলি, বাট দ্য ইমোশন, ঠিক আছে, এই জিনিসগুলি কিন্তু দেওয়া খুব কঠিন। আমি ওদিন আমাদের ভাষা একটা প্রোগ্রাম হয়েছিল 21শে ফেব্রুয়ারি পরের দিন, সেখানে আমি আলোচনা সভায় বলেছিলাম যে ইংল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা নিয়ে গবেষণা করছে যে বাংলা ভাষার না শব্দের ব্যবহারটা হ্যাঁ বোধক, এইটা নিয়ে গবেষণা। ফর ইনস্ট্যান্স বলছে যে আপনি বসেন না, আপনি যাবেন না, আপনি খাবেন না, দিজ আর পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু, ঠিক আছে, কিন্তু সবার শেষে কিন্তু না বোধক আছে। এইটা নিয়ে একজন পিএইচডি গবেষণা করছিল ইউকেতে, আমি একজন এরকমকে পেয়েছিলাম। যাই হোক, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল, উপাচার্য শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আলী খোকন, প্রেসিডেন্ট বিটিএমএ ও চেয়ারম্যান গভর্নিং বডি নিটার। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন, বিটিএমসি চেয়ারম্যান। জনাব মোহাম্মদ ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট বিটিএমএ। জনাব আবদুল্লাহ মামুন, ভাইস প্রেসিডেন্ট বিটিএমএ। এবং আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মাননীয় ডিন ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু স্যার আছেন। উপস্থিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গ্রাউন্ড স্টাফ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার কিছু কার্যক্রম খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। 6 মাস হলো আমি এসেছি। আমি চেষ্টা করেছি এখানে একটা একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করতে, আছে কিন্তু সেটাকে আরেকটু এনরিচ করতে। তা আমরা এখানে একাডেমিক কমিটি চালু করেছি, 5টা ডিপার্টমেন্টে 5টা একাডেমিক কমিটি আছে। সেই প্র্যাকটিসটা এখন আছে, যেটার মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আদলে একাডেমিক কমিটি করি, সে আদলে এখন সেই ধরনের এজেন্ডাগুলি এনে আলোচনা করা হয়, তারপর সেই অনুযায়ী আমাদের রেজুলেশন করা হয়, তারপরে সেটা আমরা ডিন অফিসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুন্দরভাবে পাঠাই। তো ওই জিনিসগুলিকে আমরা একটু ফর্মালাইজ করেছি। পাশাপাশি আমাদের কোঅর্ডিনেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিএনডি একটা কমিটি আছে, সেই আদলে এখানে একটা কমিটি করেছি এবং সেখানে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল নিয়োগ, এই জিনিসগুলি আমরা প্রিলিমিনারি আলোচনা করি, যেখানে আমাদের নিটারের সিনিয়র শিক্ষকবৃন্দ আছেন, আলোচনা করে তারপর একটা প্রপোজাল রেডি করি, পরে আমরা এটা আমাদের গভর্নিং বডিতে পাঠাই, এরপরে অন্যান্য প্রক্রিয়াগুলি সম্পন্ন হয়।
আমাদের শিক্ষকদের সাথে বা ছাত্রছাত্রীর সাথে কথা বলার পর আমার কাছে মনে হলো যে আমাদের ট্রেনিংটা খুব মিসিং। ঠিক আছে, সব প্রফেশনে যাওয়ার পর একটা ট্রেনিং খুব দরকার। তা আমি আমাদের টিচারদের জন্য, টেকনিক্যাল স্টাফ যারা আছেন তাদের জন্য একটা ট্রেনিং সেশনের আয়োজন করেছি। সামনের মাসে 11, 12, 13ই মার্চ 3 দিন সেই ট্রেনিং সেশন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় IER এর শিক্ষকগণ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসের বেশ কিছু শিক্ষকগণ 3 দিন ব্যাপী আমাদের এই ফাউন্ডেশন ট্রেনিং টিচার্স কোর্স করাবেন। পাশাপাশি আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট হচ্ছে। আমাদের রেজিস্ট্রার মহোদয় বলেছেন আমরা একটা সফটওয়্যার তৈরি সফটওয়্যার একটা কোম্পানির সাথে কথা বলে প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছি। আমরা চুক্তি করব, তারপর ওয়ার্ক অর্ডার দিব। আমরা ERP এডুকেশন ERP সফটওয়্যারে যাচ্ছি। সেখানে ছাত্রছাত্রীদের পোর্টাল থাকবে, টিচারদের পোর্টাল থাকবে, তারপরে আমাদের অনলাইন পেমেন্ট সিস্টেম থাকবে, পেরোল থাকবে অ্যাকাউন্টসের জন্য, ঠিক আছে, লিভ পলিসি বা লিভ মডিউল থাকবে। সমস্ত কিছু আমরা অনলাইনে নিয়ে যাচ্ছি। আশা করছি আগামী 4 থেকে 5 মাসের মধ্যে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আমার এক্সপেকটেশন হচ্ছে বাই জুন 2023 আমি এটা শেষ করতে চাই। আমি আমাদের শিক্ষকদেরকে বলেছি আপনাদের একাডেমি কমিটিতে আলোচনা করুন। সিলেবাস আমাদের পুরনো 5-6 বছর হয়ে গেছে, সিলেবাস আপডেট হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 3-4 বছর পরই আমরা সিলেবাস আপডেট করি। ঠিক আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আজ থেকে 4 বছর পরে কোথায় যাচ্ছে সেটাকে টার্গেট করে এখনই আপনাদের সিলেবাস আপডেট করেন। ঠিক আছে, 2014 সিলেবাস দিয়ে আমরা 2023-এ চলতে পারি না। সো আই গিভ দেম ডেডলাইন। আমি বলেছি সিলেবাস আপডেট করে ফেলতে হবে বাই মার্চ, তারপরে আমরা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেবো এবং সেটা পাশ হয়ে আসলে আশা করি নতুন ছাত্রছাত্রীরা সেই নতুন কারিকুলামে তারা পড়াশোনা করতে পারবে। একটা নতুন জিনিস অ্যাড করার চেষ্টা করছি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজারি প্যানেল আমরা তৈরি করছি বাই দিস মান্থ। এটা হয়ে যাবে। সেটাতে হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মিনিমাম 5 থেকে 10 জন করে একটা অ্যাডভাইজারি প্যানেল থাকবে এবং তারা সবাই হবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ঠিক আছে, এবং তারা কি করবেন, আমাদের সিলেবাসগুলি দেখবেন, আমাদের ল্যাব ভিজিট করবেন, আমাদের ক্লাসরুমে আসবেন, ছাত্র শিক্ষকের সাথে কথা বলবেন, আমরা যে কারিকুলাম তৈরি করব সেটা ওনারা দেখবেন, দেখে ওনারা কমেন্ট করবেন। ঠিক আছে, কারণ আমরা হয় কি, আমরা যখন টিচার বা ছাত্র আমরা আমাদের গণ্ডির মধ্যে থেকে সিলেবাস বা এই জিনিসগুলি তৈরি করি, বাট প্র্যাকটিক্যাল যে ভিউ পয়েন্ট থেকে ওনারা কি ভাবছেন সেই মতামত নেওয়া হয় না। কিন্তু আমি জানি যে IQAC-এর কাজ করতে গিয়ে প্লাস এখন যে আউটকাম বেসড এডুকেশনের কথা হচ্ছে, ওইখানে এই ইন্ডাস্ট্রিয়াল প্যানেলে যারা আছেন তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিব। আমি বলেছি ঠিক আছে, আপনারা ইনিশিয়ালি 5 জন করে এরকম নিয়ে শুরু করেন, বছরে 2 বার ওনারা আসবে, আমরা বসে আমাদের এই ভিউ অফ এক্সচেঞ্জ এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা দরকার আছে। সো এই জিনিসটা আমরা করার চেষ্টা করছি। আরেকটা খুব জিনিস যেটা দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায়, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। আমি চাই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যেই পরিবেশ পেয়ে এসেছি সেই পরিবেশটা এখানে তৈরি করতে। আমরা একটুখানি পিছিয়ে আছি, সেই জায়গাগুলিতে আমি কাজ করছি। সেই জায়গাগুলি হচ্ছে যে আমাদের মুক্ত চিন্তার বিকাশ। যদি মুক্ত চিন্তার বিকাশ না হয়, যদি সেই পরিবেশ না থাকে, তাহলে কিন্তু নতুন জ্ঞান সৃষ্টি করাটা খুব কঠিন। বিশ্ববিদ্যালয় এটা একটা রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, সেখানে জ্ঞান সৃষ্টি করতে হলে মুক্ত চিন্তার বিকাশ একটা পরিবেশ থাকতে হবে এবং আমাদের যে মানবিক মূল্যবোধ, মোরাল ভ্যালুস, এগুলিও তখন দেখবেন যে পাশাপাশি এই এনভায়রনমেন্ট থাকলে, পরিবেশ থাকলে সেগুলি ডেভেলপ করবে। সো একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি যখন সোসাইটিতে কাজ করব, আমার কিন্তু এই মোরাল ভ্যালুস এবং এই মুক্ত চিন্তার বিকাশ এবং সোসাইটি সবার সাথে মেশা এবং অনেক জিনিস থাকে, সেই জিনিসগুলির কিন্তু শেখার বা ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ হচ্ছে এই ইনস্টিটিউট, এই ইউনিভার্সিটি, এই টার্সিয়ারি লেভেল এডুকেশন। ঠিক আছে, সো সেই জিনিসগুলি নিয়ে আমাদের কাজ করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা কিছু কাজ করছি। আমরা ক্লাসরুমগুলিকে খুব একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমরা IP ডিপার্টমেন্টে 2টা ল্যাব, যারা 6 মাসে একটা ল্যাব হয়, তো এরকম 2টা ল্যাবকে মার্চ করে একটা ক্লাসরুম তৈরি করেছি। CR-এরও একটা রুম ছিল, ওইটাকে একটা ক্লাসরুম বানিয়েছি। আমাদের যে বড় কনফারেন্স রুম আছে সেটাকে আমরা এক্সাম হল প্লাস ক্লাসরুম ব্যবহার করার জন্য আপাতত এই সংকটটাকে সমাধান করার চেষ্টা করছি। কিন্তু এটাই আপৎকালীন সমাধান। কিন্তু আজকে আমরা আমাদের মাস্টার প্ল্যান নিয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় সহ গভর্নিং বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ সহ আমরা বসেছিলাম। আর্কিটেকচারাল একটা ফার্ম এসেছিল, তাদের মাস্টার প্ল্যানটা আমাদের দেখিয়েছে এবং সেই অনুযায়ী ফেজ বাই ফেজ আমরা কাজ করব। প্রথমে আমরা আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং নিয়ে কাজ শুরু করার আমরা চিন্তাভাবনা করছি। সেটাতে কাজ শুরু হলে তারপরে হয়তো আমরা আমাদের এখন যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে আমরা ছেড়ে দিব, সেখানে হয়তো তখন আমাদের একাডেমিক কার্যক্রমগুলি করতে পারবো। সেখানে আরও জিনিস থাকবে, অডিটোরিয়াম থাকবে, লাইব্রেরি থাকবে ইন্ডিভিজুয়াল, মসজিদ থাকবে, ইনডোর ফ্যাসিলিটিস থাকবে, ছাত্র শিক্ষক কেন্দ্র, TSC আমরা যেটা বলি, এই ধরনের যাবতীয় সকল সুবিধা সহ একটা মাস্টার প্ল্যান আমরা আজকে দেখেছি এবং আমাদের চেয়ারম্যান দেখেছেন এবং আমরা এটা ফেজ বাই ফেজ এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ফিউচার প্ল্যান নিয়ে কিছু বলি। আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আমাদের একটা নিউজ লেটার বের হয়, ডিন মহোদয় এটা শুরু করেছেন, বছরে 2টো আমরা আমাদের একটা নিউজ লেটার বের করবো, এরকম একটা প্ল্যান আছে। তারপরে আমরা আমাদের যাবতীয় যত কার্যক্রম আছে সেগুলিকে সামারাইজ করে একটা বুকলেট বানাতে হবে।
ঠিক আছে, আমরা একটা বুকলেট বানাবো যাতে ইয়ারলি আমাদের যত কার্যক্রম, রিপোর্ট, সায়েন্টিফিক, নন সায়েন্টিফিক, সব একাডেমিক যত কাজ আছে সবগুলিকে আমরা সামারাইজ করে একটা বুকলেট বানাবো। সেখানে হয়তো ইন্ডাস্ট্রি তারা চাইলে কিছু অ্যাড দিবে, সেটা থেকেও দেখা যাবে যে আমাদের ওই ছাপানো খরচটা উঠে যাবে। তো এই ধরনের আমরা একটা কার্যক্রম হাতে নিব। প্লাস আরেকটা জিনিস হচ্ছে কি, যে কোনো জিনিসের ক্ষেত্রে দেখা যায় যে সবসময় তো সবাই বলার স্কোপ পায় না। আপনি যদি নিটারের একটা সুন্দর ভিডিও বানিয়ে রাখতে পারি, যেটা আমরা ডিটিজি ফেয়ারে গিয়ে দেখলাম যে বিটিএমে কিন্তু তাদের উপরে একটা সুন্দর একটা ভিডিও বানালো। তো ওই সময় মাথায় আইডিয়াটা আসলো যে আমরা আমাদের নিটারকে ব্র্যান্ডিং করার জন্য উই শুড হ্যাভ এ ভেরি গুড ভিডিও। ঠিক আছে, আমাদের 5 থেকে 10 মিনিটে আমাদের যা যা আছে সেগুলিকে হাইলাইট করে আমাদেরকে একটা ভিডিও বানাতে হবে। সেটাকে আমরা পরবর্তীতে বিভিন্ন সময় সেটাকে উপস্থাপন করতে পারবো। আমাদের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো উপাচার্য স্যার আছেন, অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল স্যারের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেন্টিনারি রিসার্চ গ্রান্ট চালু হয়েছে। সেটি স্যার বেশ সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। ওই আদলে আমরা নিটারের জন্য, ঠিক আছে, নিটারের ফান্ড দিয়েই আমরা এরকম একটা রিসার্চ গ্র্যান্ট স্কিম চালু করতে যাচ্ছি। ওইখানে এক্স্যাক্টলি যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে আমার জন্য খুব সুবিধা হয়েছে। আমি ওটা নিয়ে এসে আমার এখানে যে টিমটা আছে তাদেরকে দিয়ে দিয়েছি, তারা ওইটা নিয়ে কাজ করেছে। মোটামুটি ওটা ফর্মালাইজ হয়ে গেছে। এখন আমরা ইনিশিয়ালি 10 লাখ টাকার একটা ফান্ড নিয়ে আমরা এটা শুরু করব। আমাদের বাজেট অ্যাপ্রুভাল হলেই আমরা ওই ইন্ডিভিজুয়াল ওই স্টাইলে একটা রিসার্চ প্রোগ্রাম চালু করতে পারবো ইনশাল্লাহ। পাশাপাশি একটা জিনিসের ঘাটতি আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে এই বাংলাদেশ যদি সেকেন্ড ইন্টারন্যাশনাল কান্ট্রি হয় ইন টেক্সটাইল, ইন গার্মেন্টস, হাউ অ্যাবাউট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস? ঠিক আছে, আমাদের সার্কভুক্ত দেশগুলি থেকেও কিন্তু আমরা চাইলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিতে পারি। আমি চাই সেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলি আমাদের এখানে আসুক। এই জন্য আমাদের একজন শিক্ষককে আমি দায়িত্ব দিয়েছি। উনি আশেপাশের যে বিশ্ববিদ্যালয় মানে সার্কভুক্ত দেশগুলির যে এখানে টেক্সটাইল বা এই ধরনের সাবজেক্টগুলি আছে তাদের সাথে যোগাযোগ করছেন। আমরা এমওইউ করবো, দেন উইল গোনা এক্সচেঞ্জ আওয়ার স্টুডেন্টস। ঠিক আছে, 3rd ইয়ার বা 4th ইয়ারে গেলে তারাও হয়তো আসবে, অথবা যদি তারা চায় আমাদের 1st ইয়ার থেকে পড়বে, যেহেতু আমাদের কারিকুলামটা সম্পূর্ণ ইংরেজিতে, সো আমি মনে করি সেখানে কোনো সমস্যার কথা না। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি এখন কিন্তু আরেকটা জিনিস এসেছে, আউটকাম বেসড এডুকেশন, যেটা নিয়ে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছিলাম আমাদের টিপুরি ডিপার্টমেন্টে, পরবর্তীতে এখানে চলে আসলাম। তো এইটা খুব প্রয়োজন, এই এডুকেশন সিস্টেমটা এটা কিন্তু সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে। অ্যাক্রেডিটেশন লাগবে, তার জন্য কিন্তু আমাদের আউটকাম বেসড এডুকেশনটা দরকার। তো এইটা নিয়ে আমি কাজ করছি, কিন্তু আনফর্চুনেটলি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে আমি এখনও কেউ বাংলাদেশে চালু করা নাই, যার জন্য আমি কোনো এক্সপার্ট পাচ্ছি না যাদেরকে দিয়ে আমি আমার টিচারদেরকে ট্রেন আপ করাবো। সিএসসি ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের আছে, তো এই জায়গাটা নিয়েও কাজ করছি। যদি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে না পাই, আমরা সিএসসি ট্রিপলি দিয়ে শুরু করে দিব, করে তারপর আস্তে আস্তে আমাদের এই এক্সপার্টাইজটা আমাদের যে অন্যান্য ডিপার্টমেন্টের কলিগদের মধ্যে সেটাকে সম্প্রসারণ করার চেষ্টা করব। আমি বিটিএম এর সাথে আরও ওতপ্রোতভাবে জড়িত হতে চাই। ফর ইনস্ট্যান্স, আমার প্ল্যান হচ্ছে যে আমি চাই যে আমাদের বিটিএম এর যে বোর্ড অফ ডাইরেক্টর আছেন 27 জনকে আমি 27 দিন ডিফারেন্ট ইভেন্টে ডাকবো ইনশাল্লাহ। ওনারা এসে ওনাদের যে টেকনিক্যাল এক্সপার্ট থাকবেন এরকম 2-1জনকে নিয়ে আসবেন, ওনার ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এনে এখানে আমাদেরকে সেমিনার দিবেন, ওনাদের বক্তব্যগুলি বলবেন, ওনাদের চাওয়া পাওয়াগুলি বলবেন, সেগুলি আমরা শুনবো আমাদের ছাত্রছাত্রীদেরকে রেখে। তো এরকম যদি করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের লিয়াজোটা মানে কানেকশনটা আরও বেশি স্ট্রেনথেন হবে। সো আমরা দুইটা পূর্বাণী গ্রুপ, তারপর ইপিলিয়ন গ্রুপ, এদের সাথে এমওইউ করেছি। এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি। তারপরে ছাত্রছাত্রীদের ট্রান্সপোর্টেশনে আমাদের একটা ইস্যু আছে, তা আমাদের একটা রুটে বাস আছে, আমরা চাচ্ছি যে আপনার কী বল উত্তরা রুটে একটা বাস দিতে, সেই দিকে আমরা একটা বাস দিব ইনশাল্লাহ। এটা নিয়েও আমরা আমাদের কোটেশন সংগ্রহ করেছি। শিক্ষকদের ক্ষেত্রে একটা বাস দিতে হবে, এই দুটা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে পারবো। রিসার্চ নিয়ে ছোট্ট একটা জিনিস, যে টিটিকিউসি ল্যাব আছে আমাদের, টেস্টিং এবং রিসার্চ। আমি দুটো ল্যাব ভিজিট করেছি, যেখানে আপনার এই টেক্সটাইলে যাদের টেস্টিং ফ্যাসিলিটিস আছে এরকম দুটো ল্যাব ভিজিট করেছি এখানে আসার পরে। তো ওই আদলে আমি চাচ্ছিলাম যে নিটারও আমাদের একটা এরকম একটা টেস্টিং ল্যাব তৈরি হোক, যেখানে চাইলে যেহেতু আমাদের বিটিএমের সাথে খুব গুড একটা কানেকশন আছে, তারা তাদের প্রোডাক্টগুলি চাইলে এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টেস্ট করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রিসার্চ পারপাসটাও সার্ভ হবে। সো এই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি। একটা প্রপোজাল, একটা কমিটি আছে টেক্সটাইল ডিপার্টমেন্টে, তারা ওইটা নিয়ে কাজ করছে। পাশাপাশি আমরা এনএসডিএ, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট এজেন্সি আছে, ঠিক আছে, তাদের একটা কী বলে অ্যাফিলিয়েশন পাওয়ার চেষ্টা করছি, যাতে আমরা একটা সেন্টার হতে পারি। এখানে আমরা চাইলে বিভিন্ন ধরনের ট্রেনিং অর্গানাইজেশন করতে পারবো। শেষ পর্যায়ে চলে এসেছি। নবীনবরণ আমি চেয়েছিলাম যে একটা আইকনিক ইভেন্ট হোক। আমি চেয়েছিলাম নবীনবরণটা একটু বড় করে করতে, নিটার গতানুগতিক যেই ধারা করে সেখান থেকে আরেকটু বের হয়ে আউট অফ দ্য বক্স চিন্তা করে একটু বড় করে করতে। যখন আপনি কোনো কিছু বড় করে করবেন, আপনার মন হবে বড়, আপনার চিন্তা ভাবনা হবে বড়, আপনি মুক্ত বিকাশ, মুক্ত চিন্তা, এই জিনিসগুলি তখন আপনার মধ্যে ধারণ করতে পারবেন। ঠিক আছে, যখন আমি প্রোগ্রাম করছিলাম, আয়োজন করছিলাম, আমার শিক্ষক অনেকে বলছিল যে স্যার মানে উই আর নট গেটিং কনফিডেন্স। আমি বলছি আপনার কোনো চিন্তা করেন না, ঠিক আছে, যে আমি পুরো জিনিসটাকে এমন একজনের হাতে দিব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি কাজ করেন, ঠিক আছে, তাকে নিয়ে আসছি। পুরো প্রোগ্রামটাতে আপনাদের কিছুই করতে হবে না,
অলমোস্ট আমার 60 থেকে 70 জন টিচার আছে, আমি হার্ডলি 10 জন টিচারও এখানে এঙ্গেজ নেই এই প্রোগ্রামে। আপনারা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ এই প্রোগ্রামটা উঠে যাবে, এবং আশা করি যদি সফল হই, ঠিক আছে, এই সফলতা সবার, নিটার পরিবেশ সকলের, যদি ব্যর্থ হই সে ব্যর্থতা আমার। একটা জিনিস করতে চাচ্ছিলাম যেটা করতে পারি নাই, সেটা হচ্ছে মোটিভেশনাল স্পিকার চাচ্ছিলাম এই ধরনের একটা প্রোগ্রামের জন্য, কারণ আমরা শিক্ষকরা সবসময় বক্তব্য রাখি, ছাত্ররা শুনে, কিন্তু তারপরও একটু ডিফারেন্ট আঙ্গিকে যদি কাউকে আনতে পারি সেই জন্য চেষ্টা করেছিলাম। একবার যোগাযোগ করলাম তাহসানের সাথে, বাট হি ইজ ভেরি বিজি, 2 মাসের আগে শিডিউল পাওয়া যায় না। বাংলা একাডেমি মহাপরিচালক সেলিনা হোসেনের সাথে যোগাযোগ করলাম, উনি অসুস্থ। অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ, ওনার সাথে যোগাযোগ করলাম, উনিও অসুস্থ, ঢাকা বের আসতে চাচ্ছেন না। তো এরকম আরও বেশ কিছু ব্যক্তিত্বের সাথে যোগাযোগ করলাম। তারপর আমাদের এফবিসিসি প্রেসিডেন্ট রুবাবা হক, ওনার সাথে যোগাযোগ করলাম, উনি দেশে বাইরে থাকবেন। এরকম বিভিন্ন দিনের চেষ্টা করে আমরা এই জিনিসটা করতে পারি না। তো ইনশাল্লাহ আগামী বছর আমরা এই ধরনের এরকম একটা কাজ করব, এই ধরনের একটা আইকনিক ইভেন্টে আমরা চাবো বাইরের একজন আসুক, যে কিনা আমাদের স্টুডেন্টদেরকে আরেকটু অন্যরকমভাবে বলবে, একটু ডিফারেন্ট আঙ্গিকে বলবে, তখন দেখা যায় যে আমরা আরেকটু ভালোভাবে জিনিসগুলি ধারণ করতে পারবো। সর্বশেষ বলছি ডিনস অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে ডিনস অ্যাওয়ার্ড, ভালো ছাত্রছাত্রীদেরকে ওখানে সম্মাননা দেওয়া হয়, পদক দেওয়া হয়। তা আমাদের নিটারে এই জিনিসটা নাই। তা এই জন্য আমি একটা প্রপোজাল পাঠিয়েছি বিটিএমএতে, ওনাদের বোর্ড অফ ডিরেক্টরস এই এজেন্ডাটা পেন্ডিং আছে, আশা করি সেখানে পাশ হয়ে যাবে। তো সেটা যদি পাশ হয় আমরা নিটারের জন্য, নিটারে যারা ভালো ছাত্রছাত্রী তাদের জন্য আমরা তাদের যে রেজাল্ট উপরে বেস করে যারা 1st, 2nd, 3rd হবে তাদেরকে আমরা আমাদের নিটার গোল্ডেন অ্যাওয়ার্ড বা বিটিএমএ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অথবা ফুল ব্রাইট অ্যাওয়ার্ড, হোয়াট এভার, যে কোনো একটা নামে এরকম একটা অ্যাওয়ার্ড দিব ইনশাল্লাহ। এটা এই বছরই প্ল্যান আছে। সেটা কিন্তু এই ধরনের একটা ওপেন এনভায়রনমেন্টে হবে না, সেটা একটা ক্লোজ এনভায়রনমেন্টে, একটা অডিটোরিয়াম অথবা কনভেনশন সেন্টার ঢাকা ইনশাল্লাহ করবো আমরা। পাশাপাশি ছাত্রছাত্রীদের যারা গরিব এবং অসচ্ছল অথবা যারা এই মেধাবী এখানে ভালো করছে বিভিন্ন সেমিস্টারে, তাদের জন্য আমরা ওয়েবার পলিসি নিয়েছি, এবং সেখানে তারা বিভিন্ন পরিমাণ তাদের টিউশন ফির উপরে ডিসকাউন্ট পাবে। এরকম একটা কমিটি কাজ করছে, আশা করি সামনের মাসের শুরুর দিকে এই জিনিসটা বাস্তবায়ন হবে। সো আজকের আয়োজন নিয়ে একটু বলি, আমাদের আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা এখন আমাদের অতিথিবৃন্দকে সম্মাননা প্রদান করব, তারপর আমরা অতিথিবৃন্দকে একটু কি বলে পিঠা স্টলগুলো একটু দেখে আমাদের অতিথিবৃন্দকে নিয়ে আমরা একটু সামনে বসবো। স্টুডেন্টদের 3টা ছোট ছোট ইভেন্ট আছে, একটা নাচ, একটা গান, আর হচ্ছে একটা ফ্যাশন শো। ওটা দেখে আমরা লাঞ্চে চলে যাব। আমরা একটু দেরিতে আছি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। সর্বশেষে আমাদের বিকালের দিকে সন্ধ্যার পর একটা কনসার্ট আছে, যেখানে আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে, তাই না? ঠিক আছে, অ্যাভয়েড রাফা নামে একটা ব্যান্ড আসছে, এই গানটা খুব পপুলার। ঠিক আছে, আমরা আশা করি সবাই এনজয় করবো। আজকে আমরা কোনো উপদেশ দিব না, প্লিজ এনজয় দিস ইভেন্ট, মাই টিচার্স, মাই স্টুডেন্টস, ইউ ডু এনজয়, বাট উইদিন দ্য লিমিট। ঠিক আছে, আমরা উইদিন দ্য লিমিট থেকে সুন্দরভাবে এই আজকের প্রোগ্রামটাতে আমাদের পড়াশোনা সব ভুলে যাই, কোনো সমস্যা নেই, কালকে থেকে শুরু করব। আজকে আমরা একটু এনজয় করি, ওকে? যেই কারণে আসা সেটাই বলা হয় নাই, সবাইকে ধন্যবাদ জানানোর জন্য। বিশেষ করে আমাদের মাননীয় প্রধান অতিথি অধ্যাপক ডক্টর এস এ মাকসুদ কামাল, অত্যন্ত ব্যস্ত মানুষ, এর মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী খোকন, বিটিএমসি দি ভাইস প্রেসিডেন্ট আমাদের ডিন স্যার, বিটিএমসির চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাকির হোসেন। ঠিক আছে, ওনারা যে সময় দিয়েছেন ঢাকা থেকে এত দূর এসে, সেজন্য আসলে সত্যিকারভাবে আমি খুবই খুশি, খুবই ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যে কমিটি কাজ করেছে, 3 থেকে 4টে কমিটি কনভেনার এবং যারা মেম্বার ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর নিটার ফ্যামিলি, মাই স্টুডেন্টস, মাই টিচার্স, মাই স্টাফস যারা আছে, একেবারে ক্লিনার থেকে শুরু করে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে আয়োজনের পিছনে যারা কাজ করেছে সবাইকে। ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ফজলুল হক সাহেবকে। উনি বলছিলেন যে বৃষ্টি হয়েছিল, গতকাল রাত্রে এখানে বৃষ্টি হয় 9টার সময়। এমন বৃষ্টি হয় যে আমরা ওখানে দাঁড়ায় থাকতে পারছিলাম না। সবাই আমরা এখানে ত্রিপাল আছে, এখানে এসে আশ্রয় নিয়েছে, কারেন্ট চলে গেল। ঠিক আছে, মোবাইল দিয়ে আমরা দেখতেছি, সব ভিজে গেছে, সব ভিজে গেছে অলমোস্ট। যারা গ্রাউন্ড স্টাফ আছে তারা যে কি পরিমাণ কষ্ট করেছে, তারা সব সেট আপ করে ফেলছিল, পরে বৃষ্টি হতে সব ভিজে গেছে, সব আবার উঠাইছে, উঠানোর পরে এটাকে আবার রিপ্লেস করছে। তারপরে রাতের বেলা আমরা আবার 4 ট্রাক বালুর অর্ডার দিয়েছি। আপনারা এখানে আশেপাশে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে পড়েছে, সো যারা এই কাজটা করেছে তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা না হলে আজকে আমাদের আসলে প্রোগ্রামটা একটু অন্যরকম হয়ে যেত। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি মাননীয় অতিথিদেরকে অনুরোধ করছি সম্মাননা স্মারক প্রদানের জন্য একটু অবস্থানগত পরিবর্তন করলে